আমি আমার ক্যারিয়ারে দেখা যাচ্ছে যে কয়েক মিলিয়ন ডলার খরচ করেছি অ্যাডের পিছনে, নিজের ক্লায়েন্টের এবং হচ্ছে যে বিজনেসগুলোকে আমি কনসালটেন্সি দেই তাদের। সাপোজ আমার একটা প্রোডাক্টের অ্যাড চলতেছে, অলরেডি ভালো কনভার্সন রেটও আসতেছে আমার নির্দিষ্ট একটা বাজেটের ভিতরে, বাট যখন আমি বাজেটটা বাড়াই তখনই দেখা গেলো কনভার্সন রেটটা কমে গেছে। এর পেছনে মূল কারণটা কি? অ্যাডের বাজেট বাড়ানোটা কখনোই আমরা $10 থেকে $20 বা $20 থেকে $50, $50 থেকে $500 এইভাবে চাপ দেবো না। ম্যাক্সিমাম ক্লায়েন্টের মনে হয় যে এখানেই একটা তাড়াহুড়ার ব্যাপার থাকে, তারা দ্রুত রেজাল্ট চায় কিন্তু তারা সময় দিতে চায় না। আমাদের যদি টার্গেট থাকে ভাইরাল হওয়ার, তাহলে তো টিকটকে গিয়ে নাচানাচি করলেই। তানভীর ভাই, আমার শোতে আবারও আপনাকে স্বাগতম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। বেশ কর্মব্যস্ত সময় যাচ্ছে। লাস্ট যে এপিসোডটা ছিল সেটা আমাদের অনেকদিন পরে আমরা এপিসোডটা দিছিলাম, 1.5 বছর পরে চ্যানেলে দেওয়ার ফলেও প্রথম এপিসোড হিসেবেও খুব ভালো আমরা সাড়া পাইছি। অলমোস্ট আমি আশা করছিলাম হয়তোবা 100-200 ভিউ আসবে, কিন্তু ভালোই আসছে আর কি। আলহামদুলিল্লাহ, মানুষ এটাকে গ্রহণ করেছেন, এটা কৃতজ্ঞতা আমাদের। অলমোস্ট আপনার 6-7,000 মনে হয় ভিউ হয়ে গেছে এবং 80% প্লাস ইউটিউব রিকমেন্ড। সো আলহামদুলিল্লাহ ভালোই ছিল। সো আমরা প্রথম এপিসোডে যেটা নিয়ে আলোচনা করছিলাম যে ফেসবুকের একদম বেসিক ব্যাপারগুলো নিয়ে। আসলে আজকে আমরা ফেসবুক অ্যাড স্কেলিং নিয়ে কথা বলবো। সো এইটা অ্যাকচুয়ালি কতটুকু গুরুত্বপূর্ণ এবং এর আসলে এটা কি, জিনিসটা কি, এটা যদি আমাদের দর্শকদেরকে বেসিক ব্যাপারটা ক্লিয়ার করেন। মানে স্কেলিং বলতে আমরা যেটা সচরাচর বুঝাই বিষয়টা সেটাই, যে স্কেলিং হচ্ছে যে কোনো কিছুকে গ্রো করা আর কি, বাড়ানো, ধাপে ধাপে বাড়ানো। ঠিক আছে, ধরেন জাস্ট একটা সিনারিও যদি এরকম বলি যে একজন ই কমার্স উদ্যোক্তা বা কমার্স উদ্যোক্তা, উনি ফেসবুক অ্যাডের মাধ্যমে সেল আনছেন। এখন সেল আসা শুরু করাটা তো এটা একটা স্ট্রাগলিং জার্নি। তো সেই স্ট্রাগলটা উনি কমপ্লিট করে মোটামুটি হচ্ছে যে অডিয়েন্সটাকে বিল্ড আপ করেছেন, উইনিং ক্রিয়েটিভ খুঁজে পেয়েছেন, উইনিং অডিয়েন্স খুঁজে পেয়েছেন, এবং সেইখান থেকে ওনার মোটামুটি সেল আসছে, এবং যেই বাজেটে যে সেল আসছে সেটা শুকর আলহামদুলিল্লাহ তার জন্য স্যাটিসফ্যাক্টরি, রাইট। এবং সেইটা দিয়ে ওনার মোটামুটি হচ্ছে যে আদার্স আরও অপারেশন কস্ট সব কিছু দিয়ে ওনার একটা প্রফিটের জায়গা থাকছে। তো একজন বিজনেসম্যান কি এই জায়গায় তো আটকে থাকতে পারেন না, তাই না? তার এখন প্রয়োজন কি, যে না আমার হচ্ছে যে লেটসে $20 খরচ করছি, $20 আমার 10টা 15টা বা 20টা বা 25টা যা সেল আসছে তাতে করে আমার কস্ট পার সেল আমার কন্ট্রোলে আছে, কস্ট পার পারচেস আমার কন্ট্রোলে আছে। ওকে, এখন এইটাকে হচ্ছে যে স্বাভাবিকভাবেই তারপরে একজন ব্যবসায়ীর কাজ হচ্ছে যে এটাকে স্কেল আপ করা, যে এখন আমার 20টা সেল হচ্ছে ডেইলি, এটাকে আমি 60টা সেলে নিয়ে যাইতে চাই, 100টা সেলে নিয়ে যাইতে চাই, 1000 সেলে নিয়ে যেতে চাই। তখন প্রথম যে ভুলটা আমরা করে ফেলি সেটা হচ্ছে যে ওকে, $20 আমার 15টা সেল আসছে, তাহলে আমি এটাকে যদি $40 করে দিই তাহলেই তো 30টা সেল চলে আসার কথা। ওকে ফাইন, $20 জায়গায় $200 করে দিলেই তো আমার 150 সেল চলে আসার কথা, কারণ আসছে তো, এটা তো প্রুভেন অলরেডি, রাইট। কিন্তু যখনই উনি $20 জায়গায় $40 বা $60 বা $100 বাজেট দিচ্ছেন, অবাক হয়ে দেখছেন যে আচ্ছা $40 দিলে তো 15টার জায়গায় $20 15টা আসছে, $40 দিলে 30টা আসা উচিত, সেখানে হয়তো বা 25টা এসে বসে রয়েছে। তাহলে এই যে ওনার কস্ট পার সেল কিন্তু হচ্ছে যে ধাম করে বেড়ে গেল, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট বেড়ে গেল, এবং এইটা হচ্ছে যে রিয়েলি ফ্রাস্ট্রেটিং। তো এই জিনিসটা আসলে এইভাবে কাজ করে না, কারণ প্রত্যেকটা ফেসবুকের প্রত্যেকটা অ্যাডকে যখন আমরা উইনিং অডিয়েন্স খুঁজে বের করে, উইনিং ক্রিয়েটিভস খুঁজে বের করে, উইনিং অফার খুঁজে বের করে, গত পডকাস্টে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, যে কিভাবে উইনিং অডিয়েন্স খুঁজে বের করতে হবে, কিভাবে উইনিং ক্রিয়েটিভটা খুঁজে বের করতে হবে, এবং কিভাবে হচ্ছে যে আমার সেলটাকে নিয়ে আসবো। এখন সেল তো আসলো, এইটাকে আমরা 2 গুণ 3 গুণ 4 গুণ 10 গুণ কিভাবে করব, সেটার জন্য কিন্তু হচ্ছে যে একটা স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। এখন যেমন আমি আমার ক্যারিয়ারে দেখা যাচ্ছে যে কয়েক মিলিয়ন ডলার খরচ করেছি অ্যাডের পিছনে, নিজের ক্লায়েন্টের এবং হচ্ছে যে বিজনেসগুলোকে আমি কনসালটেন্সি দেই তাদের। তো এটা করতে গিয়ে দেখেছি যে যদি আমরা একটা হচ্ছে যে হাতড়ে বেড়াই, যে আচ্ছা মনে হলো যে ক্রিয়েটিভটা একটু ভালো করি, আচ্ছা দেখে মনে হচ্ছে যে না অডিয়েন্সটাকে একটু চেঞ্জ করি, কিন্তু
কিসের ভিত্তিতে বুঝবো যে আমার ক্রিয়েটিভটা ভালো করতে হবে? দেয়ার শুড বি ইন্ডিকেশন। কিসের ভিত্তিতে বুঝবো অডিয়েন্সের এই অংশটা আমার কাজ করছে না, বা অডিয়েন্সের এই অংশটা আমার ভালো কাজ করছে? আবার যে অংশটা ভালো কাজ করছে সেটারও তো একটা স্যাচুরেশন পয়েন্ট আছে। যে লেটসে আমার 10 লাখের অডিয়েন্স, এর মধ্যে হয়তোবা সর্বোচ্চ 10,000 আমার হচ্ছে যে একেবারে ওয়ার্ম কাস্টমার, বা তাদের ইমিডিয়েট নিড আছে। তাদেরকে সার্ভ করা ফিল আপ হয়ে গেলে কিন্তু হচ্ছে যে এই যে বাকি যে 9,90,000 এদের মধ্যে হচ্ছে যে একটা ঘুরপাক খাবে। ঠিক আছে? তো এরকম অনেকগুলো বিষয় আছে যে বিষয়গুলোকে আমি কি করেছি, একটা প্রসেসের মধ্যে নিয়ে এসেছি। কারণ খড়ের গাদায় সুই খুঁজতে গেলে এটা খুঁজে পাওয়া সম্ভব না। অসম্ভব কোনো কাজের বিষয় আমরা বলি যে খড়ের গাদায় সুই খুঁজে পাওয়া। কিন্তু আমার একজন সম্মানিত মেন্টর আমাকে বলেছিলেন, খড়ের গাদায় সুই খুঁজে পাওয়া যায়, তুমি যদি ধৈর্য ধরে প্রত্যেকটা খড়কে একটা একটা করে আলাদা করো। তো এই যে প্রত্যেকটা খড়কে একটা একটা করে আলাদা করা, কারণ একটা ফেসবুক অ্যাডের পিছনে অনেকগুলো হচ্ছে যে আমার ম্যাট্রিক্স থাকে, প্যারামিটার থাকে, রাইট? অনেকগুলো বিষয় একসাথে জড়িত হয়ে দেন এই অ্যালগোরিদমটা কাজ করছে। তাহলে কোন জায়গাটায় আমার হচ্ছে যে টিউন করতে হবে, কোন জায়গাটায় আমার স্ট্রেংথ আছে, কোন জায়গাটায় উইকনেস আছে, সেগুলোকে আইডেন্টিফাই করে তারপরেই আমার স্টেপ বাই স্টেপ গ্রোথের দিকে যাইতে হবে, স্কেলেবিলিটির দিকে যাইতে হবে। এইটাকেই আমরা বলছি ফেসবুক অ্যাড স্কেলিং, দ্য আর্ট অফ ফেসবুক অ্যাড স্কেলিং। অ্যাকচুয়ালি এই ফ্রেমওয়ার্কটার আমি নাম দিয়েছি। ঠিক আছে? এখানে কি করছি আমরা, শুরু থেকে একেবারে আমি জানি যে এটা ভালো মতো কাজ করছে, তারপরে একটু চেক করে দেখব কি কারণে। যেমন ধরেন 1800 শতকে যখন হচ্ছে যে ছাপাখানা প্রথম আবিষ্কার হয়, তখন ছাপাখানার ভূত নামে একটা টার্ম ছিল। ছাপাখানার ভূত কি, যে বইটা পাবলিশ হওয়ার আগে, মানে ছাপায় যাওয়ার আগে, প্রেসে যাওয়ার আগে পুরোদমে প্রুফ রিডিং চলতো। 1 জন 2 জন 3 জন প্রুফ রিড করছে। ওই সময় তো প্রেস অনেক হচ্ছে যে ডিফিকাল্ট একটা জব ছিল, প্রিন্টিং। তো সবাই মিলে প্রুফ রিড করছে, কারো চোখে কোনো একটা ভুল ধরা পড়ে নাই। কিন্তু এটা যখন পাবলিশ হয়ে আসলো, প্রিন্ট হয়ে আসলো, লোকের হাতে হাতে গেল, তখন লোকজন এসে বলতেছে এইখানে ভুল, এইখানে ভুল, এইখানে ভুল। তো এইটার হচ্ছে যে একটা হচ্ছে যে কমন টার্ম হচ্ছে ছাপাখানার ভূত। কারণ আমরা অনেক সময় আমাদের ব্রেন প্যাটার্ন ধরে ধরে গ্যাপ ফিল করা শুরু করে। তো আমরা যখন দূর থেকে দেখি, তখন হচ্ছে যে ওই ভিতরে যদি কোনো ফাঁক ফোকর থাকে, এটা কিন্তু আমরা বুঝতে পারি না। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো সেই কারণে হচ্ছে যে একটা ফ্রেমওয়ার্ক ধরে স্টেপ বাই স্টেপ, আমি যেমন প্রুফ রিডাররা যারা যেটা করেন, উনি খুব ভালো বানান জানেন, তারপরে প্রত্যেকটা শব্দ বানান করে করে পড়ে পড়ে আগান, যাতে করে কোথাও ভুল থাকলে সেই ভুলটা এই প্যাটার্নের গ্যাপে হচ্ছে যে ফিল আপের এই জায়গাটায় মানে মিস করে না যায়। তো আমরাও সেম কাজটা করব। আমরা হচ্ছে যে স্কেলিংয়ের জন্য ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস ধরে ধরে স্টেপ বাই স্টেপ, আচ্ছা ঠিক আছে, 1 নম্বর দেয়ার ইজ আ চেকলিস্ট, এই চেকলিস্টটা ধরে ধরে 1 নম্বর এই কাজটা করতে হবে। ওকে, এটা কি অবস্থা আছে, এটার ম্যাট্রিক্সগুলো কি ইন্ডিকেট করছে, আমার এখানে স্ট্রেংথ কোন জায়গায়, উইকনেস কোন জায়গায়, উইকনেসটা রিজলভ করার হচ্ছে যে ওয়েটা কি, ডান। দেন আমরা পরের স্টেজে যাচ্ছি, তারপরের স্টেজ। মোটা দাগে এটা 4টা ভাগে ভাগ করা যাচ্ছে। স্ট্র্যাটেজি, আমার স্ট্র্যাটেজিতে কোনো ভুল আছে কিনা। দেন হচ্ছে যে অডিয়েন্সের আমার কোন কোন জায়গায় গ্যাপ আছে। তারপর হচ্ছে যে ক্রিয়েটিভ, এবং সবশেষে হচ্ছে যে অ্যানালাইটিক্স। এই টোটালটাকে, রেজাল্টটাকে অ্যানালাইসিস করে, ডেটাগুলোকে অ্যানালাইসিস করে দেন হচ্ছে যে আমার ডিসিশনটা মেক করা। এই টোটাল প্রসেসটাকেই নিয়েই আমরা হচ্ছে যে অ্যাড স্কেলিংয়ের অ্যাপ্রোচটাকে ফ্রেমওয়ার্কভুক্ত করে ফেলেছি। দ্যাটস ইট। অ্যাকচুয়ালি অলরেডি সাপোজ আমার একটা প্রোডাক্টের অ্যাড চলতেছে, অলরেডি ভালো কনভার্সন রেটও আসতেছে আমার নির্দিষ্ট একটা বাজেটের ভিতরে। বাট যখন আমি বাজেটটা বাড়াই, তখনই দেখা গেলো কনভার্সন রেটটা কমে গেছে। এর পেছনে মূল কারণটা কি? প্রথম মূল কারণ যেটা, সেটা হচ্ছে যে আপনার ফেসবুকের অ্যালগোরিদমটা যদি একটু বুঝি, তাহলে হচ্ছে যে এই জিনিসটা আমরা খুব ক্লিয়ার হয়ে যাব। ধরেন আমি একটা হচ্ছে যে অডিয়েন্স সেট করে দিয়েছি ফেসবুককে, রাইট? অথবা ওপেন ছেড়ে দিয়েছি, হোয়াট এভার ইট ইজ। এখন এই অডিয়েন্সের সাইজ হচ্ছে যে ধরে নিলাম হচ্ছে যে 10 লাখ, আমার বাজেট হচ্ছে যে $10। এখন ফেসবুক কী করবে, প্রথমে হচ্ছে যে এটাকে লট লট করে ভাগ করে করে হচ্ছে যে দেখানো শুরু করবে। ধরে নিলাম আমরা হচ্ছে যে ও 100 জনের লটে ভাগ করলো, প্রথম 100 জনকে দেখাইলো একটা নির্দিষ্ট লটের। সেই 100 জনের মধ্যে থেকে তারা হচ্ছে যে কতজন এটার সাথে এঙ্গেজড হচ্ছে, তার আগে হচ্ছে কতজন পজ করছে, থামছে, এটাকে স্ক্রল থামিয়ে একটাতে স্টপ করছে, তারপরে এটাতে কতজন হচ্ছে যে এঙ্গেজড হচ্ছে,
দেন কতজন হচ্ছে যে কমেন্ট করছে, তারপরে এখান থেকে আমার যা অবজেক্টিভটা ছিল সেটা হচ্ছে যে মেসেজ হতে পারে, সেটা হচ্ছে যে পার্সেস হতে পারে, সেটা লিড জেনারেশন হতে পারে, হোয়াট এভার, ওই অবজেক্টিভটা কতজন ফিল আপ করছে। দ্যাট মিনস কতজন সেন্ড মেসেজ, আমি মেসেজ অ্যাড দিলাম, সেন্ড মেসেজ বাটনে ট্যাপ করে কতজন আমাদের সাথে মেসেজ করলো, এবং সেই মেসেজ আসলে কোন ডেপ পর্যন্ত কন্টিনিউ করলো, এই টোটালটাকে এরা কি করে, অ্যালগোরিদমটা এই টোটালটাকে ট্র্যাক করে দেন হচ্ছে যে পরের লটে যাওয়ার আগে ডিসিশন নেয় সেইবার হচ্ছে যে কোন ধরনের পিপলকে দেখাবে, কারণ ওই অবজেক্টিভ অনুসারে। দ্যাট মিনস সে কিন্তু কন্টিনিউয়াসলি লার্নিং মুডে থাকে। এটা তো এআই বেসড, এটা লার্নিং মুডে থাকছে। এখন লেটসে মোটামুটি হচ্ছে যে শুরুতে সে এলোপাথারি দেখানো শুরু করে, সেখান থেকে কিছু ডেটা পায়, ডেটা পেয়ে নিজের টার্গেটিংটাকে আবার নিজেই রিডিফাইন করে আবার দেখানো শুরু করে, সেখান থেকে আবার ডেটা পাচ্ছে, এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা লুপ, রাইট? যার যার কারণে আসলে ফেসবুকে যখন অ্যাড দেওয়া হয় তখন ফেসবুকই বলে যে অ্যাডের ডিউরেশন টাইমটা যত বাড়ানো হবে তত অ্যাড ভালো পারফর্ম করবে। এক্স্যাক্টলি, দিস ইজ হোয়াই। এখন ধরেন হচ্ছে যে আপনার হচ্ছে যে $10 অ্যাড চলছে, 2 দিন 3 দিন 4 দিন, সেইটাকে হচ্ছে যে এইভাবে লুপে ফেলে সে অলরেডি একটা স্টেবিলিটি নিয়ে আসছে। সে খুঁজে পেয়েছে যে এই ধরনের কাস্টমারকে বা এই ধরনের প্রোফাইলকে অ্যাডটা দেখালে সেইখান থেকে রেজাল্ট জেনারেট হচ্ছে, তাকে আপনি যেই রেজাল্টের টার্গেটটা দিয়েছেন, সেটা ওয়েব পার্সেস হতে পারে অথবা অন্য কিছু। ঝামেলাটা হয় কখন, সে তো $10 জন্য অলরেডি রেডি, এবার আপনি ধূপ করে এটাকে ভালো রেজাল্ট পাচ্ছেন $40 করে দিলেন। এখন তো $40 মানে হচ্ছে যে আগে যদি কথার কথা $10 যদি সে দিনে 10,000 জনকে একটা দেখাইতো, এখন $40 মানে হচ্ছে যে 40,000 জনকে একটা দেখাইতে হবে তার। দ্যাট মিনস এটাকে 4 গুণ করতে হবে। তখন সে অস্থির হয়ে, মানে সে তার হচ্ছে যে সার্চিং রেঞ্জটাকে বাড়িয়ে দিচ্ছে। দ্যাট মিনস আমরা হচ্ছে যে যদিও অস্থির, এআইয়ের জন্য অস্থিরতার বলে কিছু নাই, কিন্তু আমরা মানবিক টার্মে বলছি যে অস্থির হয়ে যাচ্ছে, মানে কি সে তখন তার আগে এতটুক জায়গায় দেখাইতো, এখন এতটুক জায়গায় দেখাচ্ছে, 4 গুণ জায়গায়। আবার নতুন করে সে লার্নিং মুডে যাচ্ছে, আবার এটা ইনস্টেবল হচ্ছে, এবং এটা একটা সার্টেন টাইম পর গিয়ে স্টেবল হবে। এখন বিষয়টা হচ্ছে যে সার্টেন টাইম যাইতে যাইতে তো প্রতিদিন আপনার $40 করে বার্ন হচ্ছে, আপনি কতটুকু বার্ন সহ্য করতে পারবেন? কারণ সবার বাজেট তো সেম থাকে না। এখন এই $40 ধরেন যদি হচ্ছে যে 5 দিন ধরেও যদি তার এটা স্টেবল হতে সময় নেয়, দ্যাট মিনস 5 দিন ধরে কিন্তু আপনি কি কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছেন না। দ্যাট মিনস আপনার ডলারটা বার্ন হচ্ছে। তাহলে 5 দিনে যদি হচ্ছে যে $200 মধ্যে $100 যদি আপনার বার্ন হয়ে যায়, আপনি মোটামুটি হচ্ছে যে 12-13 হাজার টাকার মতো হচ্ছে যে নাই হয়ে গেল। এবং এই বার্নিংটা আমরা অনেকে সহ্য করতে পারি না, প্যানিকড হয়ে হচ্ছে যে ইনস্ট্যান্ট অ্যাডটা অফ করে দেই, ও যতটুকু খরচ হয়েছে পুরোটাই গেল, আমার যেটা হচ্ছে যে আসতেছিল সেইটাও গেল। ঠিক আছে, এই হচ্ছে যে ঝামেলাটা আর কি। এবং এই কারণে আপনার ওইভাবে হচ্ছে যে ধরে হচ্ছে যে এটাকে একটু করে বাড়ানো, অ্যানালাইসিস করা, আবার পরের ধাপে যাওয়া, অ্যানালাইসিস করা, আবার পরের ধাপে যাওয়া। ঠিক আছে, এটাকে হুট করে বাড়িয়ে দিয়ে ওরে প্রেশারে ফেলে লাভ নাই। ও প্রেশারে পড়লে হচ্ছে ও ইনস্টেবল হবে, ইনস্টেবল হওয়া মানে হচ্ছে যে আমাদের কস্টিং বাড়াবে। এখন হ্যাঁ, আমার হাতে দেখা গেলো যে বার্ন করার মতো $2-4-5 হাজার আছে, ওকে, আমার ইমিডিয়েট অ্যাকশন দরকার, ইমিডিয়েট রেজাল্ট দরকার। আচ্ছা গেল $2,000 গেল, আমি হচ্ছে যে পোষায় নিতে পারবো লং টার্মে, ঠিক আছে, হয়তো বা সারা মাস ধরে পোষায় নিতে পারবো, তখন আবার ডিফারেন্ট স্ট্র্যাটেজি। কিন্তু আমার যদি হচ্ছে যে খরচটাকে কন্ট্রোলে রেখে আমার রেজাল্টটাকে গেইন করতে হয়, তাহলে অবশ্যই আমার সিস্টেমেটিক অ্যাপ্রোচে যাইতে হবে, এটার আসলে কোনো বিকল্প নাই। অ্যাকচুয়ালি এখানে যেটা আমি বুঝতে পারলাম যে ফেসবুকের সাথে আমরা আমাদের বেশি ক্ষুধার্ত না হয়ে ফেসবুক অ্যালগোরিদমের সাথে এবং ফেসবুক এআই এর সাথে কোঅপারেটভাবে কাজ করা উচিত। এবং এটা শুধু ফেসবুকের সাথে না, এটা সবার সাথেই। যেমন ধরেন গতকালকে যেটা হয়েছে, আমি কিছু কাজ নিয়ে প্রচণ্ড চাপে ছিলাম, সকালে ব্রেকফাস্ট করি নাই, দুপুরে লাঞ্চ করি নাই, সন্ধ্যার সময় গিয়ে মনে হলো যে আচ্ছা মাথা টাথা হঠাৎ ঘুরাচ্ছে, ঘটনা কি, আচ্ছা আমি তো সারাদিন খাই নাই, মোটামুটি হচ্ছে যে কাচ্চি বাইতে গিয়ে একেবারে ভালো মতো বিরিয়ানি সাটানোর পর দেখি আর উঠতে পারি না, কারণ বডি ওই লোড নিতে পারতেছে না। তো এইটা আসলে শুধু ফেসবুকের সাথে না, প্রত্যেকটা সিস্টেমের সাথেই, কারণ আমাদের বডিও তো একটা সিস্টেম। এবং আমি যে কাজটা করছি খুবই অন্যায় করছি, ঠিক আছে, সারাদিন হচ্ছে যে খাই নাই, এবং যখন খেয়েছি তখন এক গাদা খেয়েছি, মানে গলা পর্যন্ত না ঠেকা পর্যন্ত। তো ফেসবুকের সাথে আমরা এই কাজটাই করি। দেখা যাচ্ছে যে আমার আগে পরে কোনো স্ট্র্যাটেজি নাই, প্রিপারেশন নাই, কিচ্ছু নাই, আমার বিজনেসের 12টা বেজে যাচ্ছে,
ওকে ভাই আমার কালকের মধ্যে হচ্ছে যে সেল নিয়ে আসতে হবে, লাগে যা বাজেট লাগে $200-500 ঢেলে দেয়, সমস্যা নেই। তো তখন হচ্ছে যে ওই সিস্টেমটা হচ্ছে যে ইনস্টেবল হয়ে যায়, ডাউন হয়ে যায়। বিষয়টা হচ্ছে যে এই জায়গাটায় আসলে ম্যাক্সিমাম ক্লায়েন্টের মনে হয় যে এখানে একটা তাড়াহুড়ার ব্যাপার থাকে, বা তারা দ্রুত রেজাল্ট চায়, কিন্তু তারা সময় দিতে চায় না। এটা বিগেস্ট এটা তো প্রবলেম। শুধু ক্লায়েন্টের না, এটা মানব জাতিরই সমস্যা। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন না, হে মানব জাতি তোমাদের বড়ই তাড়াহুড়া। তো তাড়াহুড়া না করে আমাদের যেটা করতে হবে যে এই যে বললাম স্ট্র্যাটেজি লেভেলে আমার কাজ কি, আমার অফারটা ঠিক আছে কিনা। অফার মানে হচ্ছে যে ডিসকাউন্ট অফার, তারপর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এইটার কথা বলছি না। এইখানে অফার বলতে আমি বোঝাচ্ছি যে আমি যে প্রোডাক্ট বা সার্ভিসটা প্রপোজ করছি, সেই প্রোডাক্ট বা সার্ভিসটা আমার যা সম্ভাব্য ক্রেতা আছে তার লাইফে কি ভ্যালু অ্যাড করবে, তার কোন পেইনটা সলভ করতে এটা হেল্প করবে, কিভাবে হেল্প করবে, তাকে কি গেইন করতে হেল্প করবে। কারণ মানুষ মানুষ না, দুনিয়ার প্রত্যেকটা হচ্ছে যে প্রাণী কিন্তু হচ্ছে যে স্বার্থপর, এবং আমাদের জিনই আসলে স্বার্থপর। জিন মানে হচ্ছে যে ওই যে আলিফ লাইলার জিনের কথা বলছি না, আমাদের এই যে কোডের মানে আমাদের যে সেলের ভিতরে যে জেনেটিক্সের যে ব্যাপারটা। জেনেটিক্সের যে ব্যাপারটা আছে, ঠিক আছে, জিন স্বার্থপর। যেমন এই যে দ্য সেলফিশ জিন নামে একটা বই আছে, এখানে লেখক ধরে ধরে দেখাচ্ছিলেন যে একটা মাকড়সা, এক প্রজাতির মাকড়সা আছে, সেটা হচ্ছে যে মেটিং করার পর তার হচ্ছে যে মেয়ে মাকড়সাটা ছেলে মাকড়সাটাকে খেয়ে ফেলে। কারণ ওইটা না খেলে হচ্ছে যে তার ইয়ে হবে না, বাচ্চার ওই সন্তান পুষ্টি পাবে না। ঠিক আছে, এখন ছেলে মাকড়সাটা তো জানে যে তাকে খেয়ে ফেলবে, তারপরে সে হচ্ছে যে যাচ্ছে কেন, না গেলেই তো হয়। ঠিক আছে, কিন্তু তার এই যে প্রজাতিকে টিকিয়ে রাখার জন্য তার জিন কোডেই ওইটা ডিজাইন করে দেওয়া হয়েছে, জিন ওইভাবে অ্যাডপ্ট করে নিয়েছে, আদারওয়াইজ তার প্রজাতি টিকে থাকবে না। আমাদের যে মায়েরা মানে এত কষ্ট সহ্য করেন, আমার মনে হয় না যে হচ্ছে যে দুনিয়াতে যদি কোনো ছেলেকে ওই পরিমাণ পেইন দেওয়া হইতো, সে জীবনে আর হচ্ছে যে ওর ধারে কাছে যাওয়ার হিম্মত রাখতো। তো এই যে আমাদের মায়েরা এত কষ্ট সহ্য করে আমাদেরকে জন্ম দিয়েছেন, তো এই কষ্ট ওনারা সহ্য করছেন, ওনাদের মানে জিনে কিন্তু এই জিনিসটা হচ্ছে যে চলে এসেছে, নইলে প্রজাতি টিকবে না। তো একজন ব্যবসায়ীরও কিন্তু হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে তার জিনে অ্যাডপ্ট করতে হয়, এবং অটোমেটিক্যালি অ্যাডপ্টেড আমার বিজনেসের জন্য কোনটা বেস্ট। একজন মানুষও সেই সেম ওয়েতেই অ্যাডপ্টেড, মানুষ আগে চিন্তা করে যে কোনো কিছু দেখলে এটা আমারে কিভাবে বেনিফিটেড করবে, একেবারে বেসিক থট, এটা আমরা সচেতনভাবেও ইভেন চিন্তা করা লাগে না। ওই জায়গাটাকে যদি আমরা হিট করতে পারি যে ইফ ইউ দিস থিং, দিস প্রোডাক্ট অর দিস সার্ভিস উইল বেনিফিটেড ইউ ইন দিস ওয়ে, দিস ইজ অফার, এবং এইটাকে যদি হচ্ছে যে আপনি খুব সুন্দরভাবে রেডি করতে পারেন, ইট উইল টার্নস ইন্টু আ গডফাদার অফার, অফার দ্যাট ইউ কান্ট ডিনাই। ঠিক আছে, আমার স্ট্র্যাটেজির প্রথম কাজটা হচ্ছে যে আমার অফারটা ওই লেভেলে যাচ্ছে কিনা, যদি ওই লেভেলে গিয়ে থাকে তারপরে হচ্ছে যে সেকেন্ড কাজ হচ্ছে যে এই অফারটা যাদের জন্য নেসেসারি, দুনিয়ার সবার জন্য তো সেম অফার নেসেসারি হবে না, যার জন্য নেসেসারি তার কাছে আমি পৌঁছাইতে পারছি কিনা। তারপরের কাজ হচ্ছে যে তার কাছে যে পৌঁছাচ্ছি আমি তাকে অফারটা ঠিক মতো বুঝিয়ে বলতে পারছি কিনা। আমাদের দেখবেন অনেক বন্ধু বান্ধব আছে বা আত্মীয় স্বজন আছে বা ভাই বোন আছে, যে তারা অনেক সময় আফসোস করে, আমি বলতে চাই এক আর বেরোয় যায় আরেক। তো এই ম্যাসাকারটা যেন না হয়, আমি যা বুঝাইতে চাচ্ছি সেই জিনিসটাই যেন তার মাথা পর্যন্ত আমি ঢুকিয়ে দিতে পারি, ক্রিয়েটিভের কাজ। দেন বসে বসে ক্যালকুলেট করা যে এই টোটাল যে প্রসেসটা, এই প্রসেসটার কোথায় কোথায় আমার ঘাটতি আছে, কোথায় কোথায় আমার ভালো করছে, কোথায় কোথায় পুরোটাই যে ভালো করবে বা পুরোটাই যে খারাপ করবে বিষয়টা তো এরকম না, কিছু অংশ ভালো করবে কিছু অংশ খারাপ করবে। এই টোটাল জিনিসটাকে হচ্ছে যে আমার মেজার করা, দিস ইজ সুপার ইম্পর্টেন্ট। আচ্ছা, ফেসবুক অ্যাড স্কেলিংয়ের দুইটা ইম্পর্টেন্ট দুইটা টার্ম হচ্ছে হরিজন্টাল স্কেলিং এবং ভার্টিক্যাল স্কেলিং। তো এই দুইটা টার্ম আসলে কি, এবং এটা কিভাবে কাজ করে, এবং কোনটার গুরুত্ব বেশি, এইটা ডিটেলস। হরিজন্টাল স্কেলিং মানে আমি যখন হরিজন্টালি যাচ্ছি, ভার্টিক্যাল স্কেল মানে যখন ডেপথে যাচ্ছি। বিষয়টা হচ্ছে যে কোনটা আগে কোনটা পরে, আমরা সবসময় বলি যে হরিজন্টাল স্কেলিংটা আগে, দেন ভার্টিক্যাল স্কেলিং। মানে দুইটার মধ্যে আসলে দুইটা কী জিনিস আসলে। প্রথম কথা হচ্ছে হরিজন্টাল স্কেলিং আমরা বলতে আমরা বুঝাই যে আমার যে অডিয়েন্সটা আছে তাকে বাড়ানো। লেটস সে আমি একটা অ্যাডে ভালো পারছি পারফরমেন্স, হ্যাঁ,
আমি ধরে নিলাম যে হচ্ছে যে ধরেন একটা প্রোডাক্টের জন্য আমি শুধুমাত্র ঢাকা শহরকে টার্গেট করেছিলাম, ঢাকা শহরের হচ্ছে রিচ পিপলদেরকে টার্গেট করেছিলাম, তাদেরকে টার্গেট করে আমি ভালো রেজাল্ট পেয়েছি। এখন আমার এই সেলটা বাড়ানো লাগবে, তাহলে এই ধরনের মানুষ কি শুধু ঢাকা শহরে আছে? সারা বাংলাদেশেই তো কম বেশি আছে। এখন আগে আমরা হচ্ছে যে এটার হচ্ছে যে থট লেভেলে কাজ করব, প্ল্যানিং লেভেলে কাজ করব, একটু হচ্ছে যে রিসার্চ করে দেখবো এই ধরনের মানুষ আর কোন কোন জায়গায় বেশি। দেখা গেলো যে এই ধরনের মানুষ চট্টগ্রামেও আছে, সিলেটেও আছে, আরও কয়েকটা বিভাগীয় শহরে আছে। তাহলে প্রথমে হচ্ছে যে আমরা সেই জায়গাগুলোকে টার্গেট করে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে অ্যাডসেট ডিফাইন করব, একই ক্যাম্পেইনের ভিতরে অ্যাডসেট ডিফাইন করে তাহলে চট্টগ্রামের জন্য একটা অ্যাডসেট রেখে দিলাম, সিলেটের জন্য একটা অ্যাডসেট রেখে দিলাম, খুলনার জন্য একটা অ্যাডসেট রেখে দিলাম, এরকম 4-5টা বিভাগীয় শহর টার্গেট করে আমরা অ্যাড রান করালাম। এখন টেস্টিং করবো এখানে কোনটাতে বেশি ভালো চলে। তাহলে এই যে যে স্কেলিংটা করছি এটা হচ্ছে যে ভার্টিক্যাল স্কেলিং। আবার কি হইতে পারে যে আমার হচ্ছে যে ঢাকা শহরের আমি হচ্ছে যে একটা গ্রুপ অফ পিপলকে টার্গেট করেছিলাম, ঢাকা শহরের ভিতরে আমি আরও 3-4টা গ্রুপ অফ পিপলের অডিয়েন্স ডিফাইন করলাম, সেটাকে আবার একটা অ্যাডসেটের মধ্যে রেখে আমি আলাদা আলাদা করে টেস্টিং করলাম, হরিজন্টাল স্কেলিং। আবার কি হতে পারে না, একই গ্রুপ অফ পিপল আমি দেখছি যে এইখানে হচ্ছে যে আমার ডাটা বলছে এখানে হচ্ছে যে 10 লাখ লোক আছে, তার মধ্যে খুব অল্প কিছু আমার প্রোডাক্ট কিনেছে, কিন্তু কিনছে এই গ্রুপ অফ পিপল থেকে। তার মানে এখানে হচ্ছে যে আমার আরও স্কেলিং করার সুযোগ আছে, কিন্তু আমি অডিয়েন্সটাকে বাড়াবো না। আমি কি করব, ডিফারেন্ট ক্রিয়েটিভ দিয়ে, ডিফারেন্ট অফার দিয়ে, ডিফারেন্ট অ্যাপ্রোচে তাদেরকে আমরা রিটার্গেট করব বা তাদেরকে আবার হচ্ছে যে তাদের কাছে যাব। তখন হচ্ছে যে আমার ক্রিয়েটিভ দিয়ে আমি হরিজন্টাল স্কেলিং করছি। এইটা করে টোরে হচ্ছে যে আমার ক্রিয়েটিভ টেস্টেড, আমার অডিয়েন্স টেস্টেড, আমার হচ্ছে যে অ্যাড বাজেট অপটিমাইজেশন লেভেল থেকে এগুলোকে নিয়ে এসে যখন ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে আসবো তখন আমি হচ্ছে যে হরিজন্টাল থেকে ভার্টিক্যাল হচ্ছে যে স্কেলিংয়ে যাব। ভার্টিক্যাল স্কেলিংটা তখন কি আরও বেশি ডিপে যাওয়া মানে কি খরচ বাড়ানো। তখন আমি $10 থেকে $12, $12 থেকে $14, $14 থেকে $18, $18 থেকে $20, এভাবে ধাপে আমি কি করব, আমি হচ্ছে যে বাজেটটা বাড়াইতে থাকবো। কারণ অলরেডি আমার অডিয়েন্স টেস্টেড, ক্রিয়েটিভ টেস্টেড, এখান থেকে ভালো রেজাল্ট আসছে। এটা যতক্ষণ না পর্যন্ত স্যাচুরেশন লেভেলে চলে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত ফ্যাটিক লেভেলে চলে যাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে আমার রেজাল্ট আসা বন্ধ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি কন্টিনিউয়াসলি এটা বাজেট বাড়াইতে থাকবো। দিস ইজ ভার্টিক্যাল স্কেলিং। তার মানে হরিজন্টাল স্কেলিং হচ্ছে যে আমার অডিয়েন্স বাড়ানো, আমার ক্রিয়েটিভের ভেরিয়েশন বাড়ানো, আমার অডিয়েন্সের মধ্যে নতুন ক্রিয়েটিভ এবং অডিয়েন্স দিয়ে হচ্ছে যে নতুন কম্বো করে হচ্ছে যে এগুলোকে টেস্টিং করা, এখান থেকে রেজাল্ট বের করা। দিস ইজ হরিজন্টাল স্কেলিং। আর ভার্টিক্যাল স্কেলিং হচ্ছে যে খুব সোজা সাপটা কথা হচ্ছে যে আমার অ্যাডের বাজেট বাড়ানো। এবং অ্যাডের বাজেট বাড়ানোটা কখনোই আমরা $10 থেকে $20 বা $20 থেকে $50, $50 থেকে $500 এইভাবে ঝাঁপ দেবো না। সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে যে ধরেন সিম্পল, আমি একদিন জিমে গেলাম, আমি বেশ অনেকবারই জিমে গিয়েছি, অনেকগুলো জিমেরই মেম্বারশিপ আছে, যদিও যাওয়া হয় নাই কখনো, 3-4 দিনের বেশি যাইতে পারি নাই আর কি। তো ধরেন আমি জিমে গেলাম, প্রথম দিন জিম করে খুব ভালো লাগলো, টানা 3-4 দিন জিম টিম করলাম, করে আমারে দেওয়া হইলো হচ্ছে যে 2 কেজির একটা ডাম্বেল। আমি 2 কেজির ডাম্বেল দেখি, আরে 2 কেজির ডাম্বেল এটা কোনো ঘটনা, আমি তো তুলেই ফেলতে পারতেছি, ঠিক আছে ভাই আমার 20 কেজির ডাম্বেল দেন। আমার হাত থাকবে না, হাতের কিন্তু 12টা বেজে যাবে। সেম ওয়েতে 8টা। যেমন একজন দক্ষ জিম ইনস্ট্রাক্টর তখন কি করবেন, যে ঠিক আছে ভাই তুমি 2 কেজির ওয়েট তুলতে পারতেছো, এটা 1 সপ্তাহ কন্টিনিউ করো, পরের সপ্তাহে তোমার 3 কেজি দেবো, তারপরের সপ্তাহে ওইটা 1 সপ্তাহ কন্টিনিউ করো, তারপরের সপ্তাহে 4 কেজি দেবো। এইভাবে ধাপে উনি 20 কেজি লেভেলে আমাকে নিয়ে যাবেন, হয়তোবা 5 সপ্তাহ, 6 সপ্তাহ, 8 সপ্তাহ বা 10 সপ্তাহ ধরে শুইয়ে। অ্যাডের ক্ষেত্রে আমাদের সেম অ্যাপ্রোচটা। যেমন গতকালকে রাতে একজন ভাইয়া ফোন দিয়েছিলেন, তো উনি বলতেছেন তানভীর ভাই এটাতে তো ভালো রেজাল্ট পাচ্ছি, আপনি বলছিলেন এরকম করতে, খুব ভালো রেজাল্ট আসতেছে ভাই, তাহলে বাজেট কি $50 থেকে $100 করে দেবো? কারণ মাথা খারাপ আপনার, একটু করে বাড়ান। না তাহলে অ্যাটলিস্ট তো 30% অ্যাড করতে পারি, $50 থেকে $65 করে দেয়। ভাবলাম যে আমরা $50 থেকে $55 করেন। কয় ভাই আমার বাজেট তো ডেলি $500, তাই এই করে কতদিনে আমি $500 যাব, আর কতদিনে আমার ওই সেল আসবে? আমি বললাম যে খুব সিম্পল, এটা শুরুতে মনে হচ্ছে 10% মানে অল্প, কিন্তু $50 10% মানে $5, $55 দেন, 2-4 দিন রাখেন,
একটু ফ্ল্যাকচুয়েশন করবে, এটা অ্যাডজাস্ট করে নেক, দেন হচ্ছে যে $55 উপরে 10% দেন। এরকম করতে করতে যখন আপনি $100 উপর 10% দিবেন তখন কিন্তু $10 করে বাড়বে। $1000 উপরে 10% দিবেন তখন $100 করে বাড়বে। তখন কিন্তু এটা জিওমেট্রিক লেভেলে বাড়তে থাকবে আর কি। ঠিক আছে? তো আমাদের এই জায়গাগুলো হচ্ছে যে খেয়াল রাখাটা খুব জরুরি প্রত্যেকটা লেভেল ধরে ধরে আর কি। একটা অ্যাড ক্যাম্পেইন স্কেল করার আগে কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে গুরুত্ব দেওয়া উচিত বা কোন বিষয়গুলো নিশ্চিত করা উচিত? দুইটা বিষয়, একটা হচ্ছে যে প্ল্যানিং অ্যান্ড টেস্ট অ্যান্ড প্ল্যানিং। কারণ আমরা অ্যাডের পিছনে ডলার খরচ করছি, প্রত্যেকটা মার্কেটিংয়ের পিছনে তো বাজেট জড়িত। আবার হচ্ছে যে এই বাজেট তো শুধু বাজেট না, আমরা এই যে অ্যাড দিচ্ছি সেটা রেসপন্সের জন্য আমাদের টিম আছে, সেটা সোর্সিংয়ের জন্য প্রোডাক্টের টিম আছে। এই টোটাল বিজনেসটাই কিন্তু রান করছে হচ্ছে যে এই মার্কেটিং বাজেটটার উপরে, রাইট? দ্যাট মিনস দিস ইজ আ ভেরি ক্রুশিয়াল থিং। তো এইটাকে আমাদের ওই লেভেলের সিরিয়াসনেস নিয়ে এটাকে প্রথমে ওই মেন্টাল ওই সিরিয়াসনেসটা অ্যাডপ্ট করতে হবে, যে না ঠিক আছে একটা অ্যাড ছেড়ে দিলাম, পোস্ট করলাম, বুস্টে ক্লিক করে 2-3 ধাপে দিয়ে দিলাম, বা অ্যাড ম্যানেজারে গিয়ে 2-3টা ক্রিয়েটিভ তুলে দিলাম, 2-3টা টেক্সট তুলে দিলাম, দিয়ে একটা বাজেট দিয়ে সাবমিট করে দিলাম। তারপর হচ্ছে যে খানিকক্ষণ ধরে মাথা চুলকাইলাম কিরে সেল আসে না কেন, আর সেল আসলেও হচ্ছে যে মাথা চুলকাইলাম যে এই সেল বাড়ে না কেন। বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে এটার প্রিপারেশন লেভেলটা আমার স্ট্র্যাটেজিক লেভেলে আমি হচ্ছে যে কোন কোন সেগমেন্টেশন করতে চাই আমার প্রোডাক্ট বা সার্ভিস অনুসারে, এটার প্রবল সেগমেন্টেশন কী কী, সেই সেগমেন্টেশন ওই সেগমেন্ট অনুসারে ধরে ধরে হচ্ছে যে আমার কোন সেগমেন্টের জন্য কোন ক্রিয়েটিভটা দেব। আমার সবার জন্য এক ক্রিয়েটিভ তো হয় না। ওই যে একটা অ্যাড ছিল মোস্ট প্রবাবলি ফারুকের বানানো, যে প্যারাসিটামল 2 বেলা, প্যারাসিটামল 2 বেলা, যাই অসুখ আসুক প্যারাসিটামল 2 বেলা। তো এরকম হচ্ছে যে আমার সেগমেন্ট যাই হোক, তার নিড যাই হোক, তার পেইন যাই হোক, তার জন্য আমার একই ক্রিয়েটিভ। ধরেন এই যে এই পডকাস্ট স্টুডিওতে বসে আমরা পডকাস্ট করতেছি, এখানে কি সবাই সেম পারপাসে পডকাস্ট করতে আসে? না। এখানে ধরেন কেউ আসে হচ্ছে যে ভাইরাল হওয়ার আশায়, কেউ আসে হচ্ছে যে ফেসবুকে অ্যাড দিয়ে মানে ফেসবুকে কন্টেন্ট দিয়ে মনিটাইজেশন করবে সেই আশায়, কেউ হয়তো বা আসে যে না ঠিক আছে আমি তো মানে মোটামুটি হচ্ছে যে আমার একটা লম্বা ক্যারিয়ার আছে আমারে, কিন্তু আমার সেই তুলনায় আমার অনেকে চিনে না, তার পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য। কেউ আসবে তার প্রোডাক্ট প্রমোশনের জন্য, কেউ আসবে হচ্ছে যে মানে সে নিজেও জানে না কী কারণে করতে যায়, কিন্তু মন উঠছে একটা করে ফেলি। ঠিক আছে, তাহলে এই যে দেখেন অলরেডি কিন্তু 4-5টা সেগমেন্ট বেরোয় গেল। তাহলে এই পডকাস্ট স্টুডিওর যদি হচ্ছে যে আমরা প্রমোশন করতে যাই, আমরা একটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে আমাদের পডকাস্ট স্টুডিওতে খুবই চমৎকার চমৎকার ডিভাইস আছে, খুব চমৎকার একটা এনভায়রনমেন্ট আছে, আমরা হচ্ছে যে কোয়ালিটি সার্ভিস দেই, এগুলো ধরে সুন্দর করে হচ্ছে যে একটা ভিডিও বানাইলাম, দিয়ে সবার জন্য প্যারাসিটামল 2 বেলা, এই স্টাইলে হচ্ছে যে আমরা অ্যাড ছেড়ে দিলাম, সেইটার একটা ইম্প্যাক্ট। আর হচ্ছে যে ধরেন যে ভাইরাল হতে চায় তার সাইকোলজি অনুসারে, তার নিড অনুসারে পিওর ক্রাফটেড একটা কন্টেন্ট, যে ভাইরাল হইতে হইলে হচ্ছে যে এই জিনিস লাগে, আর তার জন্য হচ্ছে যে আমাদের স্টুডিও বেস্ট। যে পার্সোনাল ব্র্যান্ডিং করতে চায়, পার্সোনাল ব্র্যান্ডিং একটা মানুষ কখন করতে চায়, যখন অলরেডি তার লাইফে কিছু অ্যাচিভমেন্ট চলে এসেছে, তখন গিয়ে সে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের নিড ফিল করে। তার জন্য হচ্ছে যে আরেক ধরনের অ্যাপ্রোচ, যে আপনি তো নিজে একটা ব্র্যান্ড এলিমেন্ট, এখন আপনার ব্র্যান্ডিংটাকে আপনি এই লেভেলে এস্টাবলিশ করতে চান, কিন্তু আপনার সেট আপ হচ্ছে যে একদম এই লেভেলে। আর এই লেভেলের সেট আপ দিতে হইলে হচ্ছে যে আপনার মোটামুটি মিনিমাম 20-25-30 লাখ টাকা খরচ করতে হবে। তো এত পেইন নেওয়ার দরকার নেই। তারপর আবার এগুলো ম্যানেজ, তারপর হচ্ছে যে সিনেমাটোগ্রাফার, এডিটর, আপনার সমস্ত পেইন আমি সলভ করে দিচ্ছি। সে কিন্তু তখন হচ্ছে যে ওই 40 লাখ টাকা বাজেটের এগেনস্টে এখানে যদি হচ্ছে যে আমরা ডবল চার্জও করি, তখন সেইটা নিয়ে বদার করবে না। নর্মালি হয়তো বা 2-3 হাজার টাকা, 5,000, 10,000 টাকা একটা শ্যুটের জন্য দিতে তার কষ্ট হচ্ছিল, কিন্তু সে যখন 40,000 টাকার সাথে তারা আমার কম্পেয়ার করায় 40,000 টাকায় নিয়ে আসবো প্যাকেজে, তখন সে চিন্তা করে থাক 40 লাখ টাকা যাইতো, তাতে তো 40,000 টাকা আমার প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। দেখেন আবার যে হচ্ছে যে তার প্রোডাক্ট প্রমোশনের জন্য যেতে চায়, তার নিড অ্যান্ড তার টার্গেট আলাদা। তো এই যে অলরেডি আমরা হচ্ছে যে 5-6টা সেগমেন্ট পেয়ে গেছি, প্রত্যেকটা সেগমেন্ট ধরে ধরে এখন তাদের নিড, তাদের পেইন, তারা কি গেইন করতে চায়, এই 3টা পয়েন্ট আইডেন্টিফাই করে তার জন্য আমার এখন কন্টেন্ট ক্রাফটিং করে দেন আমার এখন যাইতে হবে হচ্ছে যে এই অনুযায়ী ক্রিয়েটিভ বানাইতে, এই অনুযায়ী হুক বানাইতে। কারণ যে ভাইরাল হইতে চায় তারে যদি আমি খুব গুরুগম্ভীর কথাবার্তা বলি, তার মাথায় তো ভাইরাল হওয়ার নেশা ঘুরে বেড়াচ্ছে, কোনো গুরুগম্ভীর কথা তার ইয়ে হবে না, তারে শুধু ওই ভাইরাল হওয়ার যে তার বেলুন, ওই বেলুনে হাওয়া দিয়ে দিতে হবে। আবার
যে রিয়েলি ইন্ডাস্ট্রি সম্পর্কে জানে, বোঝে, যে রিয়েল ভ্যালু অ্যাড করতে চায়, তারে যদি আবার ভাইরাল হওয়ার হাওয়া দেয়, সে বলবে যে এই ফাত্রাগুলো করতে আইছে। সরি ফর দ্য স্ল্যাং। লাইক আমাদের এই শো এর মতো আমরা তো এখানে মেইনলি একটা নির্দিষ্ট টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করে আমরা এই পডকাস্ট করতেছি। আমাদের যদি টার্গেট থাকে ভাইরাল হওয়ার, তাহলে তো টিকটকে গিয়ে নাচানাচি করলেই নাচানাচি করতে পারতেন, বা হচ্ছে যে গেস্টে ডেকে কিছু ইমপ্রেসিং কোশ্চেন করে ফেলতে পারতেন। তানভীর ভাই হচ্ছে যে আপনি কি করছেন জীবনে, হ্যান ত্যান টাইপের, এই টাইপের হচ্ছে যে চলে আসতো। কিন্তু দেখেন, আপনি যেহেতু আপনার নিশ সিলেক্টেড, আপনি কিন্তু হচ্ছে যে আপনি জানেন আপনার কি করতে হবে। তো এই কাজটা হচ্ছে যে অ্যাড স্কেলিং বলেন বা হচ্ছে যে বেসিক অ্যাড রানিং বলেন, এইটা হচ্ছে সবার আগে সেগমেন্টেশন করা। আমার টার্গেট অডিয়েন্সকে আমি সেগমেন্ট করে ফেলছি কিনা, সেই অনুযায়ী আমি কন্টেন্ট ক্রাফট করছি কিনা, এই দুইটা হয়ে গেলে দেন সেই অডিয়েন্সকে আমি কিভাবে টার্গেট করব। দ্যাটস ইট। ধরেন যে ভাইরাল হইতে চায়, সে হচ্ছে যে যারা যারা ভাইরাল আছে তাদেরকেই তো ফলো করে, তাহলে তাকে টার্গেট ওই কন্টেন্ট দিয়ে তাকে টার্গেট করতে গেলে আমার ওই টপিকগুলোরে ধরতে হবে, ওই ট্রেন্ডি জিনিসগুলোকে ধরতে হবে। যে পার্সোনাল ব্র্যান্ডিং করতে চায়, সে পার্সোনাল ব্র্যান্ডিং রিলেটেড জিনিসগুলোর সাথে কানেক্টেড হচ্ছে, ওই রিলেটেড জিনিসগুলোর সাথে সে নিজের অজান্তে ইন্টারাক্ট করছে, তাহলে ওই বিহেভিয়ার ধরে ধরে আমার হচ্ছে যে তাকে তার জন্য টার্গেট করতে হবে। তাহলে দেখেন, এখান থেকে 4-5টা কিন্তু সেগমেন্ট বেরোয় আসলো। ওই সেগমেন্টের জন্য আমরা কন্টেন্টের প্ল্যান করলাম, ওই কন্টেন্ট প্ল্যান করে অডিয়েন্স টার্গেটিং প্ল্যান করলাম। এইবার আমরা যাব অ্যাডে গিয়ে এখন এই যে যা যা বেরোয় আসলো, এটা তো হাইপোথেটিক্যাল ডেটা, আমার রিসার্চ ডেটা, কিন্তু এই রিসার্চ ডেটা কিন্তু এখনও ডেটা দিয়ে প্রুভেন না। আমি মনে করতেছি এই 4টা গ্রুপের মধ্যে কোনো একটা গ্রুপ আমি ধরে নিলাম যে এই গ্রুপটা খুব ভালো কাজ করবে, কিন্তু এই গ্রুপটা আমার প্রোডাক্ট কনভার্ট হচ্ছে কি হচ্ছে না, সেটা তো এখন আমার অ্যাডে গিয়ে দেখতে হবে। সেটার জন্য এবিও লেভেল, অ্যাড বাজেট অপটিমাইজেশন লেভেলে চলে যাইতে হবে। এটা হচ্ছে যে কন্ট্রোলড, আমি এই যে একটা ক্যাম্পেইনের মধ্যে এই 4টা গ্রুপকে টার্গেট করে 4টা অ্যাড সেট রেডি করে দিলাম, সবগুলোতে কথার কথা $5 করে বাজেট দিয়ে দিলাম। ফেসবুক এই বাজেটের ডানে বামে যাবে না, $5 বলছি, ও একবারে $5 স্ট্রিক থাকবে। এখন ও $5 মধ্যে কোনটাতে কত রেজাল্ট নিয়ে আসছে, কোনটা থেকে আমার কি পরিমাণ কনভার্সন হচ্ছে, সেইটা এখন আমার বসে বসে ট্র্যাক করতে হবে, অ্যানালাইটিক্স। দেখা গেলো যে আমার এই 4টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ খুব ভালো করছে, তাহলে আমি গ্রুপ পেয়ে গেলাম। এইবার হচ্ছে যে এইটাকে আবার আমার সেকেন্ড লেভেলের এবিওতে নিয়ে আসতে হবে। ওই একই গ্রুপের হয়তো বা 3-4টা বা একাধিক পেইন পয়েন্ট আছে, সেই একাধিক পেইন পয়েন্টের জন্য আমি আলাদা আলাদা কন্টেন্ট, আলাদা আলাদাভাবে, অডিয়েন্স সেম থাকতেছে, কন্টেন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, হুক চেঞ্জ হয়ে যাচ্ছে, কল টু অ্যাকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, অফার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমি দেখবো যে কোনটা দিয়ে ভালো কাজ করতেছে। এবার দেখলাম যে আমার নির্দিষ্ট একটা অ্যাপ্রোচ ওইটা থেকে বেশি রেজাল্ট জেনারেট করছে। এবার এই অডিয়েন্সটাকে, এই কন্টেন্টটাকে নিয়ে সুন্দর করে আমরা ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন লেভেলে চলে আসলাম। এইবার এইটারই 4-5টা ভেরিয়েশন করে ছাড়িয়ে দিলাম, নে বাবা চড়ে খা। মানে কি, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন মানে হচ্ছে আমি টোটাল ক্যাম্পেইনের জন্য হচ্ছে যে একটা বাজেট দিয়ে দেবো, কথার কথা $100। এবার এর মধ্যে 10টা অ্যাড সেট আছে, তাহলে হিসাব অনুযায়ী শুরুতে ফেসবুক চেষ্টা করবে কি সবগুলোরই $10 করে অ্যালোকেট করার, কিন্তু যে রেজাল্ট ভালো করবে তাকেও বেশি দেবে, যে রেজাল্ট খারাপ করবে ওরে কম দেবে। তাহলে অলরেডি আমার হচ্ছে যে অনেকটা অটোমেশন হয়ে গেছে। ফার্দার অটোমেশনে যদি যাইতে চাই, তখন হচ্ছে যে রুল সেট করে দেব যে ভাই আমার কস্ট পার পারচেজ টার্গেট হচ্ছে যে $1, যেই ক্যাম্পেইনে $1 হচ্ছে যে অ্যাচিভ করবে, ওরে তুমি হচ্ছে যে যত ইচ্ছা বাজেট বাড়াইতে থাকো, 20%, 30%, 40%। এটা যখন ফেসবুক অটোমেটেড রুলসের মাধ্যমে বাড়াবে, তখন কিন্তু ওর লার্নিং ফেজ, ওর হচ্ছে যে প্রিপারেশন, এগুলো সব কিছু নিয়েই ধাপে 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 বাড়াবে। যার ফলে এটা আমরা ম্যানুয়ালি সেট করলে যেভাবে, যেরকম এটা ইনস্টেবিলিটি মুডে চলে যাইতো, ওইটা ইনস্টেবল মুডে যাবে না, প্রথম কথা। দ্বিতীয়ত, ইনস্টেবল মুডে গেলেও ও ইনস্ট্যান্ট বাজেটটারে কমায় নিয়ে আসবে। এটা টোটালি অটোমেটেড প্রসেস। আপনার শুধু মেকশিওর করতে হবে যে কার্ডে পর্যাপ্ত ডলার আছে, বাকি খেলা ও খেলে দেবে। এবং স্কেলিংটা এখন এত ইজি হয়ে গেছে, ফেসবুকের এই রুলস অটোমেশনটা যদি আপনি ঠিকমতো ইউটিলাইজ করতে পারেন। কিন্তু রুলস অটোমেশন অনেক সময় হচ্ছে যে আপনার বড় বাসও দিয়ে যেতে পারে, যদি না বুঝে শুনে পিছনের ধাপগুলোকে প্রপারলি মেনটেন না করে, না বুঝে শুনে যদি দেখা গেলো যে আচ্ছা ঠিক আছে তানভীর ভাই বলছে রুল অটোমেশনের কথা, দিয়ে দিলাম রুল অটোমেশন, কার্ডে $2000 ছিল, ধপ করে একদিনে $2000 নাই, এবং ওই অনুপাতে সেলও আসে নাই, তখন কিন্তু হচ্ছে যে বিপদ হবে। কারণ কি, এটা প্রত্যেকটা জিনিস ধরে ধরে স্টেপ বাই স্টেপ আপনার ওই প্রিকশনগুলো নিয়েই কিন্তু আগাইতে হবে,
তাইলে আপনি এখান থেকে রিয়েল রেজাল্টটা পাবেন। আদারওয়াইজ অল অন এ সাডেন রাতের বেলা ঘুমাইতে যাবেন, সকালবেলা ঘুমের থেকে উঠে দেখবেন যে $1000 বিল হয়ে বসে রয়েছে। ঠিক আছে, তখন আবার আমারে ফোন দিয়ে দোষ দিয়েন না যে তার ভাই আপনি তো বলছিলেন রুল অটোমেট করতে, এইটা আমাদের চ্যানেলে একজন বিয়ার রুল অটোমেট করছে, এখন তার তো $1000 নাই, দেন আমার $1000 ফেরত দেন। এটা পসিবল না। জি। এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য, স্কেলিংয়ের এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য ডেটা এবং অ্যানালিটিক্স কিভাবে হেল্প করে? জাস্ট একটা উদাহরণ দিই। ধরেন আমাদের কোনো একটা ক্যাম্পেইনে আমার ডাউট ছিল যে হচ্ছে যে এই কন্টেন্টটা ভালো কাজ করবে না। হুম। ঠিক আছে, আমার ক্রিয়েটিভ হেড বলল যে হ্যাঁ এত খাইটে খুইটে কন্টেন্ট বানাইছে, কাজ করবে না, মানে আগেরগুলো কাজ করে নাই। এখন এইটার উপরে তো আর কিছু বলার নাই। ঠিক আছে, তো যেহেতু ডাউট ছিল কি করলাম হচ্ছে যে অ্যাড ম্যানেজারে আপনি যখন হচ্ছে যে কাস্টম ম্যাট্রিক্স নামে একটা অপশন আছে, সেখানে আপনি আপনার মতো করে রুলস বসাইতে পারবেন। কারণ কন্টেন্ট ভালো করছে কি করছে না এইটা বোঝার মতো কোনো প্যারামিটার, ডিরেক্ট প্যারামিটার যেটাকে বলে দেবে, সেই প্যারামিটার কিন্তু হচ্ছে যে ফেসবুকে ওইভাবে নাই। ঠিক আছে, তাহলে আমার এখন কন্টেন্ট ভালো করছে কি করছে না এটার ইন্ডিকেটর কি? এটা একটা ভিডিও ছিল, তাহলে প্রথম কথা হচ্ছে যে ভিডিওটা দেখে আমার কতজন থামছে, যারা থামছে তাদের মধ্যে কতজন হচ্ছে যে ভিডিওটা প্রথম 3 সেকেন্ড দেখছে। কারণ প্রথম 3 সেকেন্ডেই একজন ডিসিশন নিয়ে নেয় যে এই ভিডিওটা সে কন্টিনিউ করবে কি করবে না। এটা কিন্তু একেবারে খুবই মানে গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। আচ্ছা, 3 সেকেন্ড দেখলো, দেখার পর 15 সেকেন্ড মানে থ্রু প্লে বলি আমরা যেটাকে, এই ভিডিওটা ছিল টোটাল 60 সেকেন্ডের। ঠিক আছে, তাহলে থ্রু প্লে হচ্ছে যে 15 সেকেন্ড বা 25%। এই 15 সেকেন্ডের থ্রু প্লে কতজন দেখছে? কারণ 15 সেকেন্ড একজন একটা ভিডিও দেখে ফেলছে মানে সে মোটামুটি ভিডিওটা সম্পর্কে ইন্টারেস্টেড হয়েছে, কন্টেন্টটা সম্পর্কে ইন্টারেস্টেড হয়েছে, বা সামহাও সে নিজেকে এটার সাথে রিলেট করতে পেরেছে। দেন এটা 50% কত দেখছে, 30 সেকেন্ড কতজন দেখছে, এটার হচ্ছে যে 75%, বা হচ্ছে যে 45 সেকেন্ড কতজন দেখছে, এবং 100% কতজন দেখছে। এখন ডিসিশনটা কি? ডিসিশনটা হচ্ছে যে আমার এটা কতজনের বলে পৌঁছাইলো, তার এগেনস্টে আমার 3 সেকেন্ড কতজন দেখলো, 15 সেকেন্ড কতজন দেখলো, 30 সেকেন্ড কতজন দেখলো, এবং পুরো 45 সেকেন্ড কতজন দেখলো, 100% কতজন দেখলো। এই গ্রাফটা যদি একবার আমরা দেখতে পারি তাহলে আমরা বুঝে যাব যে এই কন্টেন্টটা আসলে কোন জায়গা থেকে আমার এঙ্গেজ করাটা ছেড়ে দিচ্ছে, কোন জায়গাটা গিয়ে আমরা আগ্রহটা ছেড়ে দিচ্ছে। তো আমরা যখন এই কাস্টম প্যারামিটারগুলো সেট করলাম অ্যাড ম্যানেজারে, এটা আলাদা করে ক্যালকুলেশন করে সেট করা যায়। যেমন ধরেন 3 সেকেন্ড ভিউ ডিভাইডেড বাই ইমপ্রেশন ইন্টু 100, দ্যাটস ইট। আমার হচ্ছে 3 সেকেন্ড রেট বেরোয় গেল। থ্রু প্লে ডিভাইডেড বাই ইমপ্রেশন ইন্টু 100, আমার থ্রু প্লে রেট বেরোয় গেল। এভাবে করে 30 সেকেন্ড ভিউ বা মানে 50% ভিউ বা 75% 100% ভিউজ ডিভাইডেড বাই ইমপ্রেশন ইন্টু 100। এবং আমরা হচ্ছে যে 2 দিন একটা হচ্ছে যে $5 করে ছেড়ে দিয়ে দেখলাম, এবং আমরা দেখলাম যে হচ্ছে যে এখানে 3 সেকেন্ড ভিউ আসছে হচ্ছে যে ইমপ্রেশনের অ্যাগেনস্টে 20 to 25%। আমার হচ্ছে যে থ্রু প্লে চলে আসছে হচ্ছে যে 2%-এ, 50% ভিউ চলে আসছে 1%-এরও কম, মানে 0.90% এরকম। আর 100% ভিউ হচ্ছে যে 0.05%। দ্যাট মিনস এটা দেখে তো থামছে, মানে আমার হুকটা কাজ করছে। 15 সেকেন্ডে যাইতে যাইতে হচ্ছে যে একটা ম্যাসিভ ফল করেছে। দ্যাট মিনস হুকের পরে সে আর ইন্টারেস্ট ধরে রাখতে পারে নাই, হুকটা দেখে থামছে, থেমে ইন্টারেস্ট ধরে রাখতে পারে নাই, এবং পুরো কন্টেন্টটা আমার ঝুলে গেছে। এখন আমরা যদি দেখতাম যে হচ্ছে যে 15 সেকেন্ড ভিউ বা থ্রু প্লে হচ্ছে যে মোটামুটি 20, 30, 40, 50%, দ্যাট মিনস ওই পর্যন্ত আমার ঠিক আছে, তাহলে তারপরেরটুকু নিয়ে কাজ করতে হবে। তো এবং এইভাবে করে করে প্রত্যেকটা জিনিস, যেমন আপনার হচ্ছে যে ল্যান্ডিং পেজ দিয়েছেন, বলতেছেন ভাই ল্যান্ডিং, শুনছি তো ল্যান্ডিং পেজ দিলে ফাটাফাটি সেল আসে। আপনি বলছেন বা আপনার মতো আরও অনেক ডিজিটাল মার্কেটার বলছে, হ্যাঁ ট্রু, ল্যান্ডিং পেজে ফাটাফাটি সেল আসে, কিন্তু আপনি এমন এক ল্যান্ডিং পেজ বানাইলেন যেখানে লোকজন ঢুকেই 2 সেকেন্ডের মধ্যে বের হয়ে যায়, তাহলে তো কাজ হবে না। কাজ হবে না। আবার হচ্ছে যে ল্যান্ডিং পেজে হুকটা ঠিক আছে, উপরের টপ পোর্শনটা ঠিক আছে, নিচের দিকে নেমে সে আর হচ্ছে যে ইন্টারেস্ট ধরে রাখতে পারতেছে না, কারণ ওই ইন্টারেস্টিং কিছু আমি দেই নাই, সে বের হয়ে যাচ্ছে। এখন এইটা বোঝার জন্য তাহলে ওই ল্যান্ডিং পেজে আসলে সে তার টাইম স্পেন্ড কতটুকু, আমার টপ 10% টাইম স্পেন্ড, টপ 25% টাইম স্পেন্ড, টপ 50% টাইম স্পেন্ড, এই সে কী পরিমাণ টাইম স্পেন্ড করছে,
সে ওইখানে কতটুকু ডেপথে যাচ্ছে ওইটার জন্য আবার গুগল ট্যাগ ম্যানেজার লাগবে। সে হচ্ছে যে আমার দেখা গেলো টোটাল ল্যান্ডিং পেজটা এতটুকু, সে এইখানে এসে এরপরে আর নামে নাই, এরকম আছে হচ্ছে যে 40%, এইটুক পর্যন্ত আসছে আরও 20%, আর পুরোটা ভিজিট করেছে মোটামুটি ধরলাম 40%। তাইলে আমি ধরে নিলাম যে না ঠিক আছে। কিন্তু আমি যদি দেখি যে এই এত বড় ল্যান্ডিং পেজ, এখান থেকে এই এতটুকু নামছে হচ্ছে যে 80%, কিন্তু তার নিচে আর মাত্র 20%। দ্যাট মিনস আমি ওই তাদেরকে ডেপথে নামাই নিয়ে আসতে পারি না। মানে কি, আমার ল্যান্ডিং পেজের কন্টেন্ট, আমার ল্যান্ডিং পেজের ইউজার এক্সপিরিয়েন্স, আমার ল্যান্ডিং পেজের অফার, এগুলো কোনোটা ঠিকঠাক নাই। তো এইভাবে প্রত্যেকটা লেভেল ধরে ধরে মানে আমাদের প্রত্যেকটা জায়গাকে প্রশ্ন করতে হবে, এই তুমি ঠিক আছো? আমার হচ্ছে যে অডিয়েন্স সেট আপটাকে কোয়েশ্চেন করতে হবে, আমার অডিয়েন্স সেট আপটা কি ঠিক আছে কিনা, আমার ক্রিয়েটিভটাকে কোয়েশ্চেন করতে হবে, এটা ঠিক আছে কিনা। আবার হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টসকে ধরে ধরে দেখতে হবে আমার অ্যাডটা কোথায় প্লেসমেন্ট হচ্ছে, এবং সেই প্লেসমেন্ট থেকে আমার কি পরিমাণ কনভার্সন হচ্ছে। কারণ মোটামুটি 22 থেকে 23টা প্লেসমেন্ট আছে ফেসবুকের ভিতরে অ্যাড দেখানোর। যেমন ফিডে দেখায়, রাইট কলামে দেখায়, মেসেঞ্জারের মধ্যে দেখায়, ভিডিওর মধ্যে দেখায়, ইনস্টাগ্রামে দেখায়। এরকম ইনস্টাগ্রামেরও বেশ কয়েকটা প্লেসমেন্ট আছে। তারপর ফেসবুকের নিজস্ব হচ্ছে যে একটা সার্কেল আছে, ওই সার্কেলের মধ্যে দেখায় ওর নিজস্ব যে সার্কেলগুলো। তাহলে এরকম মোটামুটি 22 থেকে 23টা জায়গায় আমার অ্যাডটা দেখাচ্ছে। আমার সব জায়গা থেকে কি সেম রেজাল্ট জেনারেট হয়? ডেফিনেটলি না। তাহলে আমার ওই নির্দিষ্ট অডিয়েন্স কোন জায়গায় বেশি ইন্টারেক্ট করছে, এটার জন্য হচ্ছে যে আমাদের ইউআরএল প্যারামিটারগুলো ধরে ধরে হচ্ছে যে প্রত্যেকটা প্লেসমেন্টের জন্য আমরা আলাদা আলাদা কাস্টম ম্যাট্রিক্স জেনারেট করে আলাদা করে আমরা প্রত্যেকটা প্লেসমেন্টকে ট্র্যাক করতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে যে এই জিনিসগুলো আমাদেরকে কেউ বলে না। দুইটা কারণ হইতে পারে, আমি জানি না। এক, হয়তোবা বললে কাজ বেড়ে যেতে পারে, অথবা হচ্ছে যে আমরা এগুলো নিয়ে বদার করি না, সেটাও হইতে পারে। কিন্তু এই জিনিসগুলোকে ধরে ধরে ট্র্যাক করাটা, কারণ ধরেন আমি যখন হচ্ছে যে 2008-9 সালে হচ্ছে যে এজেন্সিতে জব করতাম, তখন হচ্ছে যে আমরা কি করতাম, আমরা হচ্ছে যে মিডিয়া বাইং করতাম। আমার কোর রোল ছিল মিডিয়া বাইং প্ল্যানার। যে কথার কথা প্রাণের একটা প্রোডাক্টের টিভিতে অ্যাড যাবে, ওর হয়তো বা বাজেট প্রতি মাসে 10 কোটি টাকা। তো এই কোন চ্যানেলে যাবে, কোন প্রোগ্রামের মধ্যে যাবে, ঠিক আছে, এবং সেই প্রোগ্রামে হচ্ছে যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, এই বিষয়গুলোকে তখন আমরা হচ্ছে যে অ্যানালাইসিস করে করে হচ্ছে যে এটাকে হচ্ছে যে প্ল্যানিং করতাম। এবং টিআরপি নামে একটা হচ্ছে যে উদ্ভট প্যারামিটার ছিল, ঠিক আছে, টিভিতে। হ্যাঁ, টিভিতে টিআরপি। আমরা শুনি না যে টিআরপি বাড়ানোর জন্য এই প্রোগ্রাম করছে, টিআরপি বাড়ানোর জন্য এই স্ক্যান্ডাল করছে। এই টিআরপিটা কি হচ্ছে যে এই যে কেবলের যে লাইনগুলো ছিল, এই বিভিন্ন ডিশের যে এলাকাভিত্তিক যে ডিশ হচ্ছে যে প্রোভাইডার, তাদের বিভিন্ন জায়গায় তাদের লাইনে অথবা হচ্ছে যে তাদের মেশিনের সাথে একটা করে বক্স লাগিয়ে রাখতো। তাহলে কে কখন কোন প্রোগ্রাম দেখছে সেটাকে হচ্ছে যে মনিটর করা হইতো, এবং এটা একটা স্যাম্পল ডাটা আসতো। প্রথম কথা হচ্ছে এটার স্যাম্পলিং এত ছোট ছিল যেটা আসলে পুরো সিনারিওটাকে রিপ্রেজেন্ট করে না। দ্বিতীয় যে পেইনে পড়তাম আমরা, সেটা হচ্ছে যে এই টিআরপি আবার যেই কোম্পানি হচ্ছে যে এগুলোকে মনিটরিং করতো, মেজার করতো, তারা আবার হচ্ছে যে বিভিন্নভাবে বায়াসড হয়ে যাইতো আর কি। দ্যাট মিনস আমরা অলরেডি একটা স্যাম্পল ডাটা পাচ্ছি, মানে পরিসংখ্যানের ভাষায় স্যাম্পল ডাটাটা হচ্ছে যে আমি টোটাল পপুলেশন বা টোটাল যে আমার টার্গেট, সেই যে টার্গেটের একটা ছোট্ট অংশকে হচ্ছে যে নিয়ে আমরা স্যাম্পল ডেটা অ্যানালাইসিস করতেছি। তো স্যাম্পল ডেটা পাচ্ছি, এইটা খুবই ছোট স্যাম্পল ডেটা যেটা পুরোটাকে রিপ্রেজেন্ট করে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সেইটা আবার বায়াসড। তো এখন আমাদের বসে বসে হচ্ছে যে এই সারা দেশে দেশে ঘুরে বেড়াইতাম। যে আমার মনে আছে একটা প্রোডাক্টের কাজ পাইলাম, এই প্রোডাক্টটা মূলত হচ্ছে যে সরিষার তেল টাইপের। এটা হচ্ছে যে আমজনতা বা শ্রমজীবী জনতার তার টার্গেট ছিল। তারা হচ্ছে যে এটাকে সারাদিন কাজকর্ম করে, তাদের কিন্তু দৈনিক ইনকাম ম্যাক্সিমামই কাজকর্ম করে বাড়ি থেকে বলছে একটা সরিষার তেল নিয়ে যাইতে, তারা সুন্দর করে হচ্ছে যে যাওয়ার সময় এই সরিষার তেলটা নিয়ে যাইতো, দোকানেও গিয়ে বলতো একটা সরিষার তেল দেন। তো নামটা না বলে কিন্তু হচ্ছে যে আমাদের টার্গেট ছিল তার মাথার মধ্যে হচ্ছে শুধু সরিষার তেলের নামটা ঢুকানো, আর কিচ্ছু না। কারণ সে দোকানে গিয়ে বলতেছে একটা সরিষার তেল দেন, দোকানদারও একটা বোতল ধরায় দিচ্ছে। এখানে আবার খেলা আছে, দোকানদার হচ্ছে যে সেই বোতলটাই ধরায় দিচ্ছে যেই বোতলে দোকানদারের বেনিফিট বেশি, মানে দোকানদারের কমিশন বেশি। তো ওইটার জন্য আমরা তখন খোঁজা শুরু করলাম তাদের লাইফস্টাইল। মানে মোটামুটি আমরা 1 মাস হচ্ছে যে সারা বাংলাদেশে বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়াইছি,
এবং ঘুরে বেড়াইতে বেড়াইতে অবাক হয়ে খেয়াল করলাম যে একটা ফাইন্ডিংস চলে আসলো, সেটা হচ্ছে যে এই যে শ্রমজীবী যারা আছেন তারা সারাদিন প্রচুর পরিশ্রম করেন, ওই সময় হচ্ছে যে গ্রামে গঞ্জে হচ্ছে যে চার দোকানে, মানে খুব বড় বড় চার দোকান যেগুলো, সেগুলোতে টিভি থাকতো। এবং টিভিতে হচ্ছে যে বেশ সন্ধ্যার দিকে বা বিকালের পর থেকে হচ্ছে সিনেমা শুরু হইতো, বাংলা সিনেমা। ঠিক আছে, দেন আমরা টার্গেট করা শুরু করলাম, তাহলে এই বাংলা সিনেমার মধ্যে দিয়ে দেখি কি রেজাল্ট আসে। এবং সেই রেজাল্টও কখন, টানা 1 মাস চালানোর পর, আর টিভিতে তো অ্যাড চালানো অনেক কস্টলি ছিল, তো টানা 1 মাস অ্যাড চালানোর পরে দেন আমরা যখন মাস শেষে গিয়ে সেলসের হচ্ছে যে ডেটা দেখলাম যে সেলসের বটম লাইনে হিট করছে, তখন গিয়ে আমরা কনফার্ম হইলাম না আমাদের আইডিয়া ঠিক আছে। ওয়্যারএজ এখন আপনি দিনে দিনে হচ্ছে যে ডেটা দেখতে পাচ্ছেন যে আমি যে একটা রান করাইছি এটা কোন প্লেসমেন্টে যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, এবং সে এটার সাথে এঙ্গেজড হচ্ছে কি না, এঙ্গেজ টু কনভার্সনে কোন কোন পুরো জার্নিটার টোটাল ডেটা ইনস্ট্যান্ট হাতে চলে আসছে। এখন হয় কি, কোনো কিছু যখন সহজলভ্য হয়ে যায় ওইটার দাম থাকে না আর আসলে। তো আমরা যারা হচ্ছে যে ওই আমলে হচ্ছে যে টোটালি অ্যানালগ থেকে ডিজিটালে মুভ করছি, আমরা বুঝি যে এই একটা ডেটার জন্য আমরা হচ্ছে যে টানা সপ্তাহের পর সপ্তাহ রাতে হচ্ছে যে সারা রাত বাসে আর সারাদিন হচ্ছে যে মাঠে। এমন হয়েছে যে হচ্ছে যে বিছনায় হচ্ছে যে মানে শুইতে পারি না এই টানা সারা মাস, সারা সপ্তাহ এরকম জার্নির উপরে। দেন আমরা একটা হচ্ছে যে সলিড ডেটা পাওয়ার যা কাছাকাছি পৌঁছাইতাম। আর এখন হচ্ছে যে মুহূর্তের মধ্যে অ্যাকুরেট ডেটা পেয়ে যাচ্ছি, এইটা আমরা হচ্ছে যে মনোযোগ দিচ্ছি না। ঠিক আছে, তো ওই যেটা বলছিলাম যে আপনার এই যে প্লেসমেন্টটা শুদ্ধ টেস্টিং করা, এবং হচ্ছে যে ক্রিয়েটিভ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা আপনি ধরে 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 যখন এগুলোকে টেস্ট প্ল্যান করবেন এবং প্ল্যানটা কাজ করছে কিনা সেটা টেস্ট করবেন, টেস্ট করে বেরোয় আসবে যে না প্ল্যানের হচ্ছে যে এতটুক পোর্শন কাজ করছে, এইটুক পোর্শন কাজ করছে না, তাহলে যেটুক কাজ করছে সেটুককে আরও কীভাবে হচ্ছে যে অ্যাক্টিভ করা, আর যেটুক কাজ করছে না সেইটুককে কীভাবে রিফাইন করা। দ্যাটস দ্য বেসিক থিং ম্যান, আর কিচ্ছু দরকার নেই আপনার, শুধু মনোযোগ দিয়ে বসে থাকা, প্ল্যান করা, টেস্ট করা, এবং টেস্ট রেজাল্ট অনুসারে নতুন করে প্রিপারেশন নিয়ে আবার প্ল্যান করা, আবার ওইটাকে ইমপ্লিমেন্ট করা। দ্যাটস ইট। আপনার এই কথাতে আমার একটা কথা মনে পড়ছে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন যেটা দেখি যে ইউএসের টপ যে টেক কোম্পানিগুলা, গুগল বলেন, মাইক্রোসফট বলেন, ম্যাক্সিমাম কোম্পানির সিইও পদে আছে ইন্ডিয়ানরা। সো অনেকে বলে যে হয়তো ওয়ার্ল্ডের ভিতরে এই মুহূর্তে ইন্ডিয়ানরা অনেক বেশি ট্যালেন্টেড। হ্যাঁ, এটা ঠিক আছে, ইন্ডিয়ানরা ট্যালেন্ট না হলে তো ওই পর্যায়ে যাইতে পারবে না। বাট এর বাইরেও একটা বড় কারণ আছে, সেটা হচ্ছে যে ইন্ডিয়ানরা যে মানে ইন্ডিয়া যে পরিমাণ ডাইভার্সিটি আছে ইন্ডিয়াতে, কালচারাল ডাইভার্সিটি আছে, এটা কিন্তু অন্য দেশের মানুষজন বুঝবে না, অন্য দেশের মানুষজন বুঝবে না। তো আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি ওয়ার্ল্ডের সব ধরনের মানুষ সম্পর্কে আপনার ধারণা থাকবে, কারণ ইন্ডিয়াতে আপনি সব ধরনের মানুষই পাবেন, যার কারণে তাদেরকে ওই পদে বসানোর এইটা অনেক বড় একটা কারণ। আর আর টিআরপির কথা যেটা বললেন সেটা দেখা যায় যে টিআরপি কিন্তু ম্যানিপুলেট করা যায়, খুব স্বাভাবিকভাবেই ম্যানিপুলেট করা যায়। সো আপনি যখন টিভিতে কাজ করছেন, টিভি অ্যাডে, তখন কিন্তু আপনার ওই টিআরপির উপরে ভরসা করে কোনো লাভ হয় নাই, আপনার মাঠে যাইতেই হয়েছে। আর যদি আপনার বাংলাদেশের শহরে কি হয়, গ্রামে কি হয়, বা মফস্বল এলাকায় কি হয়, এই ব্যাপারগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে কিন্তু আপনার জন্য টাফ হয়ে যাবে, খুব ডিফিকাল্ট। যেমন একটা মজার উদাহরণ দেয়, আমি একটা মোবাইল কোম্পানিতে ব্র্যান্ড ম্যানেজার হিসেবে জয়েন করেছিলাম। মানে আমার টার্গেটটা ছিল সবসময় তো ব্র্যান্ডগুলোকে এজেন্সি হিসেবে সার্ভিসই দিয়ে যাচ্ছি, মানে টেবিলের এই পাশ থেকে অফার করছি, ওই পাশে কিভাবে কাজ হয় এইটা খুব বোঝার একটা ইচ্ছা ছিল। ইন দ্য মিন টাইম হচ্ছে যে একটা মোবাইল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর উনি আমাকে হচ্ছে যে অফার করলেন যে তানভীর আসো আমাদের সাথে কাজ করো, একসাথে কাজ করি। ওকে, তো জয়েন করলাম। জয়েন করার পরের দিন, প্রথম যেদিন জয়েন করলাম, আমাকে এক গাদা মোবাইল দেওয়া হইলো, এগুলো ধরে দেখার জন্য, এক গাদা মোবাইল দেওয়া হইলো। তো আমি তো মনে করেন যে তখন এগুলো বাটন ফোন ছিল আর কি, ঠিক আছে, এটা বলতেছি 2010-এর দিকের ঘটনা। তো মোবাইল টিপি, চাইনিজ মোবাইল ফোনগুলো, বাটন টিপলে ট্যাও 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 করে শব্দ হয়, কল দিলাম সিম ঢুকায়, মনে হইলো যে পুরো বিল্ডিং ধরে কাঁপতেছে। খুব না টেনশনে পড়ে গেলাম যে এই জিনিস কে কিনবে আর আমি কার কাছে বিক্রি করব।
অন্য সময় তো বাদ দেয়, আমি নিজেও তো টাকা দিয়ে জিনিস কিনবো না, রাইট? তো এমডি স্যার ওই দিন হচ্ছে যে একটু বাইরে মিটিংয়ে ছিলেন, বিকালের দিকে আসলেন, এসে ডাকলেন যে প্রথম দিন কি অভিজ্ঞতা। তো আমি খুব মানে টেনশনের সাথে মনে মনে চিন্তা করে রাখছি, চাকরি গেলে যাক, সত্য কথাটা বলবো আর কি। ঠিক আছে, বললাম স্যার এগুলো কার কাছে বিক্রি করবো, তো আমিই কিনবো না। উনি অসম্ভব পরিমাণে নলেজেবল একজন মানুষ ছিলেন, রেসপেক্ট করি ওনাকে এখনো। তো উনি হেসে দিলেন, হেসে দিয়ে বললেন যে তানভীর এইটা তো টিজি আপনি না। তা আমি বললাম স্যার এইটা টিজি হচ্ছে যে যারা তাদের কাছে আপনাকে যাইতে হবে, তাদের লাইফ স্টাইল দেখতে হবে। তো আপনি এক কাজ করেন, আপনারা ট্যুর প্ল্যান করেন, আমাদের যেই যেই জোনগুলোতে সবচেয়ে বেশি সেল হয় ওই জোনগুলো থেকে একটু ঘুরে আসে। এবং লিটারালি দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মানে বিগেস্ট লার্নিং জার্নি অফ মাই লাইফ। যেমন আমি যশোরে বড় হয়েছি, কালচারাল একটা পরিবেশে, তারপর তো ঢাকায় চলে আসলাম খুব অল্প সময় এইচএসসি দিয়েই। তো ঢাকায় তো এসে কর্পোরেট লাইফেই উঠান বসা আমার, কর্পোরেট সেক্টরের সাথেই। তো প্রথম গেলাম হচ্ছে যে গাজীপুরে গিয়ে এগুলো কোন কোন দোকানে সেল হয় সেই দোকানদারদের সাথে বসতেছি, আড্ডা দিচ্ছি, মানে প্রতিদিন হচ্ছে যে 30টা 40টা করে দোকান ভিজিট করতেছি। এবং প্রথম দিকেই হচ্ছে দোকানদাররা বললেন যে এটা হচ্ছে যে ইয়েতে বেশি সেল হয়, গার্মেন্টসের যারা কাজ করেন তাদের কাছে। এইবার হচ্ছে যে গার্মেন্টসের বড় বড় গার্মেন্টসে তো ঢোকা অনেক কঠিন, নিয়মকানুন আছে, আর ওইভাবে পরিচিতও ছিল না। ছোট ছোট যে গার্মেন্টসগুলো আছে 50 জন 100 জন 150 জন কাজ করেন, এগুলোতে আমি ভিজিট করতে গেলাম যে তারা কি করে বোঝার জন্য। ঠিক আছে, ওই দেখা যাচ্ছে গার্মেন্টসে গিয়ে অফিসে গিয়ে একটু কথাবার্তা বলে যে না আপনাদের ফ্যাক্টরিটা একটু ভিজিট করবো আমি এই পারপাসে। তো কয়েকটা গার্মেন্টস অনুমতি দিন, আমি দেখলাম যে 20 জন 25 জন 30 জন করে এক এক লটে কাজ করতেছে এক এক জায়গায়। কোনায় হচ্ছে যে একটা ফোন রেখে দেওয়া আছে, দুর্দান্ত সাউন্ড, মানে ওই যে বলতেছিলাম টাও টাও করে ঘর কাঁপে, হ্যাঁ দুর্দান্ত সাউন্ড, ওনারা গান শুনছেন। এবং মজার বিষয় হচ্ছে যে ওনারা যে শিল্পী গান শুনছেন এই শিল্পীর গান আমি কখনো শুনি নাই, মানে নেভার এভার। এবং একজনকে জিজ্ঞেস করলাম যে এটা কার গান বাজতেছে, উনি বললেন স্যার আপনি এটার নাম জানেন না, এ তো অমুক শিল্পী, ব্যাপক বিখ্যাত। আমি মিডিয়াতে কাজ করি, এজেন্সিতে কাজ করি, টিভি চ্যানেলের সাথে কানেক্টেড, পত্রিকার সাথে কানেক্টেড, রেডিওর সাথে কানেক্টেড, অথচ আমি ওনার নাম জানি না। আমার নিজের মনে হইলো যে মোটামুটি হচ্ছে যে বোকা সেজে গেলাম আর কি। হ্যাঁ, পরে এটারে রিকনফার্ম করার জন্য জিপিতে কাজ করে এক বড় ভাই, কারণ জিপির তখন হচ্ছে যে ওই যে টিউন সার্ভিস ছিল, টিউন ডাউনলোড করা যাইতো, তারপর বিভিন্ন শিল্পীর গান ডাউনলোড করা যাইতো, এবং এটার একটা ম্যাসিভ বিজনেস ছিল জিপি রবি। হ্যাঁ, কলার, নট অনলি কলার টিউন, গানও ডাউনলোড করা যাইতো। ঠিক আছে, তো তাকে একটা ফোন দিলাম, ফোন দিয়ে রিকনফার্ম হইলাম যে পার ডে 2 থেকে 2.5 কোটি টাকা এই শিল্পীর গান সেল করেই তারা সেল করে, মানে প্রফিট করেন। ওই যে কলার টিউন, তারপর হচ্ছে যে কল করলে যে হচ্ছে যে গান বাজে, তারপর গান শোনার জন্য যে ডাউনলোড করে। আগে দেখবেন যে আলপিন বা হচ্ছে যে এই যে প্রথম আলোর হচ্ছে যে ইয়েগুলো ম্যাগাজিনগুলো ছিল উইকলি, সেগুলো পিছনে বড় করে ফুল পেজ হচ্ছে যে অ্যাড যাইতো। তখন বুঝলাম যে আসলে আমরা যে বাবলের মধ্যে থাকি, এই বাবলের বাইরেও অনেকগুলো বাবল আছে, অসংখ্য বাবল আছে। তো আমার ওই যে টার্গেট গ্রুপ, এই টিজির কাছে যাইতে হবে। আমি যখন রংপুর অঞ্চলের দিকে গেলাম তখন দেখলাম যে ক্ষেতে কৃষকেরা চাষাবাদের কাজ করছেন, এবং হচ্ছে যে আইলের উপরে, মানে যে যে মাঠের মাঝখানে যে রাস্তাটা, আইলের উপরে বা একটা জায়গা হচ্ছে যে ফোনটা রাখা আছে, ফোনে গান বাজছে। অত সফিস্টিকেটেড সুর দরকার নাই, সাউন্ডটা তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে এবং জোরালোভাবে পৌঁছাচ্ছে, এটাই তাদের স্যাটিসফ্যাকশন। কারণ ওই সফিস্টিকেশন দরকার হলে আবার যে বাজেট বাড়বে ওইটা আবার তারা অ্যাফোর্ড করতে কষ্ট হবে তাদের। ঠিক আছে, এবং এই টোটাল জার্নি শেষ করে এসে আমি একটা প্ল্যান জমা দিলাম যে দেয়ার শুড বি আ ইসলামিক ফোন। ইসলামিক ফোন এই অর্থে যে দেখলাম যে আমাদের দেশের মানুষ না ধর্মপ্রাণ, ধর্ম অন্ধ না, ধর্মপ্রাণ। তারা ধর্মটাকে ভালোবাসেন, ধর্মটাকে লালন করতে চান নিজের হৃদয়ে, ধর্মটাকে পালন করতে চান, কিন্তু তার জীবনের যে যুদ্ধ, সেই জীবন যুদ্ধে হচ্ছে যে ব্যস্ততার কারণে অনেক সময় এটাকে মিস করে যান, অনেক সময় এটাকে মেনটেন করতে পারেন না। তা তাদের কাছে এটা মেনটেনের যদি একটা উপায় দিয়ে দেয়, এইটা ব্যাপক হিট হবে। এবং আমরা তখন হচ্ছে যে নিয়ে আসলাম একটা ইসলামিক ফোন। এটার মধ্যে হচ্ছে যে কোরআন শরীফের হচ্ছে যে কিছু মানে অডিও ছিল বাংলা সহ, আজানের সময় হচ্ছে যে অ্যালার্ম বেজে উঠতো আজান দিয়ে। তো এইভাবে হচ্ছে যে আমরা ব্যাপক একটা হিট প্রোডাক্ট তৈরি করে ফেললাম। এখন দেখেন
এই যে যতই কিছুই বলি না কেন, ফেসবুক অ্যাডের স্ট্র্যাটেজি, ফেসবুকের হচ্ছে যে অ্যালগোরিদম, ফেসবুকের হচ্ছে যে আপনার হচ্ছে যে এআই, দিন শেষে হচ্ছে যে মানুষ টু মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে অফার করছে, এই মানুষটা ওই মানুষটার জন্য কি নিয়ে যাচ্ছে আর ওই মানুষটা কি চায় এইটা বোঝাটা হচ্ছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং এইটা যখন হচ্ছে যে ফাইন্ড আউট করে ফেলতে পারবেন, বাদবাকি কাজ অনেক সহজ হয়ে যাবে। দ্যাটস ইট। ফেসবুক বা যে কোনো টুল তো জাস্ট মানুষের কাছে পৌঁছানোর একটা মাধ্যম, মিডিয়াম, জাস্ট আ মিডিয়াম। ফেসবুক অ্যাড স্কেলিংয়ে লোকালাইক অডিয়েন্স এবং রিটার্গেটিং অডিয়েন্স কীভাবে কাজ করে এবং এটা অ্যাকচুয়ালি এটার ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে যে খুব সিম্পল। ঘটনাটা হচ্ছে যে মানে প্রাইভেসির তো বলে তো আর এই দুনিয়ায় কিছু নাই আর কি। যদিও হচ্ছে যে ফেসবুকের হচ্ছে যে টপ ম্যানেজমেন্টের লোকজন মাঝে মাঝে প্রাইভেসি নিয়ে অনেক বাতেলা দেয় আর কি। সেগুলো জোক মনে হয় না, সেগুলো রিয়েলি জোক আর কি, জোক মনে হওয়ার কিছু না, এগুলো রিয়েলি জোক। ঠিক আছে, এখন মাঝে মাঝে হচ্ছে যে ইউএসের সিনেটররাও ডাইকা ধমকায় টমকায়, এগুলো আসলে জোক। মূল বিষয়টা হচ্ছে যে মানে অধিকাংশই এক্সপার্ট মনে করেন যে ফেসবুক আসলে এফবিআইয়েরই একটি টুল, এফবিআইয়ের একটা স্পাইং টুল। ঠিক আছে, হোয়াট এভার, সেই ডিসকাশনে না যাই। কিন্তু ফেসবুক আসলে কি করছে, আমি কি করছি না করছি, আমার প্রতি মুহূর্তের ডেটা তার কাছে রয়ে গেছে। দেখাই দেয় না, গত বছর এই দিনে এই পোস্ট দিছিলেন, 10 বছর আগের এই দিনে এই পোস্ট দিছিলেন। মেমোরিজে গেলে তো দেখি, ইদানিং তো দেখাচ্ছে যে কাকে কি ইম্পর্টেন্ট আমি মেসেজ দিচ্ছি সেটাও এখন দেখাচ্ছে। রাইট, ওর কাছে সবই রয়েছে। এখন থাকার সুবিধাটা কি, সে ট্র্যাক করতে পারতেছে যে চেঞ্জেসটা কোন কোন জায়গায় আসতেছে। এই বছর হয়তো বা এই সময় আমি একটা নতুন টপিক নিয়ে ভাবছি, নতুন টপিক নিয়ে আমি এঙ্গেজড। আজ থেকে 3 মাস আগেও আমি এই টপিকটা নিয়ে এঙ্গেজ ছিলাম না। দেখবেন যে আমাদের হচ্ছে যে ইভেন ফুড হ্যাবিটেও কিন্তু চেঞ্জেস চলে আসে না? কখনো ঝাল, খুব ঝাল খাইতে ইচ্ছা করে, কখনো আবার আমরা ঝাল হয় না, সহ্য হয় না। ঠিক আছে, এরকম একটা মানুষের কন্টিনিউয়াস মুভমেন্ট, কন্টিনিউয়াস, ইনক্লুডিং ওই যে আপনার ফোনটা পাশে বসে মানে রয়েছে, ও বসে বসে আপনার সমস্ত ভয়েস নিচ্ছে, নিয়ে সেইখান থেকে কিওয়ার্ডগুলোকে সর্ট আউট করতেছে, কোড ডেটাগুলোকে সামারাইজ করে পাঠিয়ে দিচ্ছে। এবং এটা কত স্ট্রংলি কাজ করে, আপনি শুধু চ্যাট জিপিটির হচ্ছে যে 1,500-2,000 একটা ওয়ার্ডের হচ্ছে যে মানে ওয়ার্ডের একটা আর্টিকেল দিয়ে বলবেন যে এটারে 10 বাক্যে সামারাইজ করে দাও, দেখবেন যে কি সুন্দর করে সামারাইজ করে দিচ্ছে, কোনো কিছু মিস নাই, সে মুহূর্তের মধ্যে কোনো কিছু মিস যায় নাই। তো এইভাবে করে একটা মানুষের টোটাল প্রত্যেকটা মোমেন্টকে ও ট্র্যাক করছে, ওইখানে হচ্ছে যে সে ট্যাগ লাগাচ্ছে, ওকে হচ্ছে যে অ্যানালাইসিস করতেছে, ওর কি প্রয়োজন, কখন কি চিন্তা করছে, সব কিছু। তার মানে এটা এবার উল্টো দিক থেকে অ্যানালাইসিস করি, আমি একটা অ্যাড রান করিয়েছি, সেটার অডিয়েন্সটা আমার খুব ভালো হয়েছে, সেখানে এঙ্গেজড হয়েছে। ধরেন কথার কথা ভিডিও রান করেছিলাম, সেই ভিডিওটা 100% দেখেছে হচ্ছে যে 10,000 মানুষ। এখন আমি চাই যে এই 10,000 মানুষের চোখের সামনে থাকতে, কারণ এইটাই আমার কোর ইন্টারেস্টেড ওয়ার্ম টার্গেটিং গ্রুপ। এখন এই 10,000 মানুষের মতো আরও মানুষ আমার সারা বাংলাদেশে আছে। এই 10,000 মানুষ এই কন্টেন্টের এগেনস্টে তাদের যে প্রোফাইলিং, এই প্রোফাইলিংয়ের মতো বা এই লেভেলের ইন্টারেস্টের আরও লক্ষ লক্ষ মানুষ আমার দেশে আছে। ওকে, এখন ফেসবুকে যখন হচ্ছে যে এই 10,000 মানুষের একটা কাস্টম অডিয়েন্স করে, তাকে যখন আমরা বলি এটা লুক অ্যাট লাইক অডিয়েন্স কর বেটা, তখন ও কী করে, ওর কাছে তো এই যে কোটি কোটি সব মানুষের ডেটা আসছে, ও তখন ওর একটা মানে ওর ডেটাবেজে সার্চ চালায় যে এই যে 10,000, এই 10,000 স্যাম্পল থেকে আমি পাইলাম এরা এই বৈশিষ্ট্যগুলো আছে, তাহলে এই বৈশিষ্ট্যের সমবৈশিষ্ট্য সম্পন্ন এর সাথে ম্যাচ করে এরকম টোটাল ডেটাবেজের মধ্যে হচ্ছে যে আর কি পরিমাণ মানুষ আছে। ইভেন যদি হচ্ছে যে এইটার এগেনস্টে বাংলাদেশে সিমিলারিটিস খুঁজে বের করে, ওই সিমিলারিটিসটা প্রোফাইলটা ম্যাচিং করে এবার টপ 1%, টপ 2% থেকে শুরু করে টপ 10% পর্যন্ত আসে, এবং অধিকাংশ ক্ষেত্রে টপ 1% ধরলেই কাজ হয়ে যায়। ঠিক আছে, এবং ধরেন আমি বাংলাদেশে প্রুভেন আমার অডিয়েন্স আছে, এবার ওই অডিয়েন্সটার হচ্ছে যে কাস্টম অডিয়েন্স রেডি করে এবার আমি ইন্ডিয়াতে যাব, তখন শুধু বলে দিলেই হবে যে এই অডিয়েন্সের সিমিলার অডিয়েন্স তুমি ইন্ডিয়াতে খুঁজে বের করো। দিস ইজ লুকালাইক অডিয়েন্স। আর রিটার্গেটিংটা হচ্ছে যে অলরেডি সে আমার সাথে কোনো না কোনো লেভেলে এঙ্গেজড হয়েছে, আমি আবার তার কাছে যেতে চাই। যেমন
সে আমার ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্টে ক্লিক করেছে কিন্তু পারচেস করে নাই, তখন ক্যালকুলেশনটা কি, যে ওয়েবসাইটে যতজন হচ্ছে যে অ্যাড টু কার্টে এঙ্গেজড হয়েছে তাদের থেকে মাইনাস হবে যারা পারচেস করেছে। যে পারচেস করে ফেলছে তারা যদি আবার একই জিনিস কিনতে বলি, জিনিসটা হচ্ছে যে খুবই অড কিন্তু, এবং তার জন্য বিরক্তিকর। আবার অ্যাজ আ অ্যাডভার্টাইজার আমার জন্য এটা ওয়েস্টেজ। তারে তো আর সেম জিনিস দেখানো, মানে আবার দেখানোর জন্য অ্যাড রান করে আমার লাভ নেই। তাহলে হচ্ছে যে অ্যাড টু কার্ট মাইনাস পারচেসড, তাহলে টোটাল যে পপুলেশনটা আসলে এই পপুলেশন সে অ্যাড টু কার্ট করে ফেলছে, মানে তার ইন্টারেস্ট আছে। এখন তার একটা আলটিমেট পুশ দরকার, অথবা সে কোনো কারণে হচ্ছে যে অ্যাড টু কার্ট করেছে সেখান থেকে সে পারচেসটা প্রসেস করতে পারে নাই, তারে হচ্ছে যে ম্যানুয়ালি নিয়ে আসা দরকার। এই যে প্ল্যানিংগুলো করে এটার জন্য যে অ্যাডগুলো আমরা রান করাচ্ছি, দ্যাট ইজ রিটার্গেটিং অ্যাড। অ্যাড ক্যাম্পেইনের জন্য ক্রিয়েটিভ এবং কপিরাইটিং কিভাবে পার্থক্য করে দেয়? মানে জাস্ট একটা গল্প বলি, হ্যাঁ, ধরেন ওয়াকম্যানের কথা তো মনে আছে, আমরা ছোটবেলায় ইউজ করতাম মাজায় গুজে নেই, ওরি আল্লাহ মাজায় একটা ওয়াকম্যান গোজার যে ভাব, হ্যাঁ, এই ভাব আমার মনে হয় না যে হচ্ছে যে আইফোন নিয়ে হচ্ছে যে ওই ফিল হচ্ছে যে জেনারেট করা পসিবল। ঠিক আছে, তো ওয়াকম্যান বড় ছিল, সেখান থেকে হচ্ছে যে ওইটার পরে ডিজিটাল ভার্সন আসলে MP3 প্লেয়ার। এখন স্টিভ জবস একটা MP3 প্লেয়ার বের করার চিন্তা করলো অ্যাপেল থেকে। স্টিভ জবসের প্ল্যানিং শুনে ওর পুরো বোর্ড অফ ডিরেক্টর ওরে একেবারে উড়াই দিল, দশ এটা চলবে না। রিজন কি? কারণ MP3 প্লেয়ার যে কোনো পিসিতে হচ্ছে যে ঢুকানো যাচ্ছে, সেটা IBM এর পিসি হোক বা উইন্ডোজ হোক অথবা ম্যাক হোক, যে কোনো পিসিতে ঢুকানো যাচ্ছে, এবং সেখানে হচ্ছে যেটা দাম অনেক কম। স্টিভ জবস যেটা বানাইলো এটা হচ্ছে যে প্রথম ভার্সনটা হচ্ছে যে ম্যাকের হচ্ছে যে অপারেটিং সিস্টেম ছাড়া এটা হচ্ছে যে কানেক্টেড হবে না। তা শুরুতে একটা ফল্ট। দ্বিতীয় ফল্ট হচ্ছে যে এইটার হচ্ছে যে মোটামুটি কয়েক গুণ দাম বেশি, রানিং যে MP3 প্লেয়ার তার থেকে এটার দাম কয়েক গুণ বেশি। তা এই বেশি টাকা দিয়ে যে লিমিটেড জিনিস, যেটা হচ্ছে যে উইন্ডোজে কাজ করবে না, লিনাক্সে কাজ করবে না, শুধু হচ্ছে যে ম্যাকের হচ্ছে যে অপারেটিং সিস্টেমে কাজ করবে, এই জিনিস কে কিনবে? কোনো লজিক আছে? না। ওর পুরো বোর্ড, ওর পুরো টিম এটারে উড়াই দিল, ধরে এটা চলবে না। আর স্টিভ জবস কিন্তু দিন শেষে অসম্ভব পরিমাণে ঘাওড়া মানুষ ছিল আর কি, ঠিক আছে, অসম্ভব পরিমাণে। ওর কথা হচ্ছে যে আমি এটা চিন্তা করছি মানে আমি এটা বাস্তবায়ন করে ছাড়বো। আরে বেচার দায়িত্ব আমি, মার্কেটার, তোমরা চিন্তা করতেছো কেন? বেসবো তো আমি। ওকে ডান, তোমরা বানাই দাও, তোমরা বানায় দাও। ওকে হইলো, ওর ঘাওড়ামির কারণে এটা প্রোডাকশন হইলো। ও এটা নিয়ে যখন প্রেজেন্টেশনে আসলো, ও এটার কোনো কিছু নিয়ে কথা বলে নাই, কারণ এই জিনিস বানানো কাদের জন্য? যারা মিউজিক লাভার। এবং আপনার খেয়াল আছে কিনা জানি না, তার ইমিডিয়েট আগেই মানে MP3 যখন আসছে, বা এই যে ইয়েটা অ্যাপলের যেটা খুব সম্ভবত আইপড বলে এটাকে, আইপড যখন আসছে ওই সময় আমরা হচ্ছে যে ক্যাসেট রাখতাম, ক্যাসেটে গান শুনতাম, সিডিতে গান শুনতাম, ইভেন ডিভিডিও তখন অত পপুলার হয় নাই। ঠিক আছে, তো একটা ক্যাসেট বা একটা সিডিতে মোটামুটি মেরে কেটে 10-12টা গান ঢুকতো আর কি। তো আমাদের অনেকের বাসায় এরকম ক্যাসেট সাজানো থাকতো থরে থরে, ঠিক আছে, 50, 100, 200, যেমন আমার প্রায় 300-400 ক্যাসেট সাজানো থাকতো আর কি। ঠিক আছে, আমি গান শুনতাম প্রচুর। তো ও এটাকে বললো 1000 songs in your pocket, মানে তুমি পকেটে করে 1000 গান নিয়ে ঘুরে বেড়াইতে পারবা। মানে দেখেন আমার হচ্ছে যে মানে লোম দাঁড়ায় গেছে, কারণ জাস্ট ইমাজিন করেন একটা ক্যাসেট হচ্ছে যে এরকম মোটা, ওইখানে 10টা 20টা সর্বোচ্চ গান থাকে, বা 5টা 10টা গান থাকে, তাইলে 1000 গানের জন্য এরকম কয়টা লাগবে? 100টা ক্যাসেট, মানে এতগুলো কয়েক লাইন ধরে হবে। এটা তো ঘরে রাখাও ডিফিকাল্ট। সেটাই সেই জিনিস সে বলছে 1000 songs in your pocket। মিউজিক লাভাররা আর কোনো কিছুর দিকে চিন্তাই করে নাই। এই মানে MP3 প্লেয়ার সেম 1GB MP3 প্লেয়ার, এখন 1GB, এখনও 1GB যে কতটুকু জায়গা এটা ইমাজিন করার জন্য আমরা এখন টেকনোলজির মধ্যে বাস করি, টেকনোলজি নিয়ে কাজ করি, তারপর হচ্ছে যে এটার আমরা ইমাজিন করি এভাবে। আচ্ছা ঠিক আছে, মোটামুটি হচ্ছে যে 10 মেগার যদি ফাইল হয়, ছোট ভিডিও ফাইলগুলো, তাহলে হচ্ছে যে 100টা ধরে যাবে। এটা আমাদের ব্রেনের মধ্যে ট্রান্সলেট করা লাগে। আর এটা সেই সময়ের কথা বলতেছি যখন জিবি একটা সম্পূর্ণ আননোন টার্ম।
সেই সময়ের কথা যখন সাধারণ মানুষ জিবি খায় না মাথায় দেয়, এটাই বোঝে না। ঠিক আছে, তখন হচ্ছে যে এই MP3 প্লেয়ারের হচ্ছে যে যারা মার্কেটিং করতেছে তারা বলতেছে এটাতে 1 GB জায়গা আছে, বিশাল জায়গা আছে। আর স্টিভ জবস এর ধারে কাছেই গেল না। ও বললো যে তুমি পকেটে করে 1000 গান নিয়ে ঘুরে বেড়াইতে পারবা। ভাই যে মিউজিক লাভার, ওর এটা তো চিন্তার বাইরে। ও তো 1000 গান ইমাজিন করতে পারে, ও তো জিবি ক্যালকুলেট করতে পারে না। এই একটা লাইন এই আইপডের পুরো ইতিহাস চেঞ্জ করে দিল। কপিরাইটিং ইজ দিস মাচ পাওয়ারফুল, ক্রিয়েটিভ ইজ দিস মাচ পাওয়ারফুল। আপনি আপনার কপিরাইটিং দিয়ে, আপনার ক্রিয়েটিভ দিয়ে আপনার অডিয়েন্সরে জাহান্নাম দেখায় নিয়ে আসতে পারেন, তারে জান্নাত দেখায় দিতে পারেন। আমি বলবো যে দুইটাই দেখান। এটারে হেল টু হ্যাভেন থিওরি বলি আমরা। কি, প্রথমে তার পেইনটাকে তার মাথার মধ্যে এমনভাবে সেটেল করে দেন যে সে জাহান্নাম দেখে আসে, দেন তাকে এমন সলিউশন দেন ওই সলিউশনে সে যেন জান্নাতে চলে আসে। এই ক্রিয়েটিভ এবং কপিরাইটিংয়ে আপনি যদি হেল টু হ্যাভেন থিওরি প্রপার ওয়েতে অ্যাডপ্ট করতে পারেন, গেম ক্লিয়ার। দ্যাটস ইট। আপনি এই যেহেতু আপনি অনেক ক্লায়েন্টের সাথে কাজ করেন, আপনার নিজেরও অনেক বিজনেস আছে, তো আপনার যে অ্যাড স্কেলিং নিয়ে আমরা অনেক কথা বললাম, এমন কোনো স্টোরি আছে যেটা আপনার অনেক সাকসেস স্টোরি আছে, এর ভিতরে আপনি একটা স্টোরি বলেন যেটা আপনার দর্শকের জন্য খুব কাজে দেবে? যেমন গত রমজানে আমরা হচ্ছে যে একটা প্রোডাক্ট পাইলাম, এটা হচ্ছে যে আয়াতুল কুরসি লকেট এবং ব্রেসলেট। তো এমনিতেই তো তখন দেশ একটু থমথমে অবস্থার মধ্যে ছিল, একটু ইকোনমিক্যালি হচ্ছে যে আমরা হচ্ছে যে সামনে খুব খারাপ একটা সময় আসছে, সেই হচ্ছে যে জায়গাটার ইঙ্গিত পাচ্ছিলাম। ঠিক আছে, তো সারা দেশই কিন্তু এটা নিয়ে একটু প্রেশারে। তো তখন আমরা হচ্ছে যে আমাদের হাইপোথেসিস ছিল যে মানুষ হচ্ছে যে যখনই চাপে থাকে তখন সোর্সটাকে স্মরণ করা, সোর্সটার সান্নিধ্যে যাওয়া, এটা হচ্ছে যে তার একেবারে বেসিক একটা হিউম্যান আর্জের জায়গা আর কি। ঠিক আছে, তো এখন আমরা তো মার্কেটার মানুষ, খারাপ মানুষ, ধান্দাবাজ মানুষ, আমরা তো সব জায়গায় বেচার চেষ্টা করি। তো আমরা হাইপোথেসিস ছিল যে এটা ভালো চলবে। তো প্রথমে আমরা হচ্ছে যে এটার ছোট ছোট কয়েকটা করে হচ্ছে যে এবিওতে গেলাম, আমরা তো সেগমেন্ট ভাগ করলাম, সেগমেন্ট ভাগ করে সেগমেন্ট অনুসারে কন্টেন্ট আমরা দেখলাম যে এটা খুব ভালো কাজ করছে। সাথে সাথে আমরা নিয়ে গেলাম হচ্ছে যে এটাকে ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে, এবং আমার যিনি ইনভেস্টর ছিলেন বা যিনি পার্টনার ছিলেন, ওনার তো মোটামুটি হচ্ছে যে থাম করে হচ্ছে যে প্রায় 4-5 হাজার হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে আসছেন। এটা বলতে তার বাজেট যা লাগে ছাড়েন। বললাম ভাই এমনি তো ছাড়লে হয় না, আমার একটু গুছাই দে। না, গুছানোর সময় নেই, এই যে এত টাকা হচ্ছে যে লক করে ফেলছি, টাকা তুলতে হবে না। এবং আমরা হচ্ছে যে মোটামুটি হচ্ছে যে কিন্তু অ্যাপ্রোচের থেকে বের হই নাই, এবং অ্যাপ্রোচের থেকে বের না হয়ে আমরা যখন হচ্ছে যে এটারে অ্যাড বাজেট অপটিমাইজেশন দিয়ে, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন দিয়ে হচ্ছে যে টোটালটাকে হচ্ছে যে ফুল স্কেলে থ্রটল দিলাম, উইদিন 2 উইকসের মধ্যে আমরা গিয়ার পেয়ে গেলাম, এবং 3rd উইকে গিয়ে আমাদের পুরো স্টক আউট। মজার বিষয় হচ্ছে যে এর আগে হচ্ছে যে অনেক সময় আমি বলতাম যে পেজটাকে এঙ্গেজমেন্ট বাড়ান, পেজে হচ্ছে যে কিছু লাইক নিয়ে আসেন, অর্গানিক রিচ বাড়ান, এগুলো তো একেবারে বেসিক জায়গা আর কি। হ্যাঁ, এগুলোতে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের ওই পেজে হচ্ছে যে সব মিলে বোধহয় 12টা না 15টা লাইক ছিল, তা হচ্ছে যে আমাদের টিম মেম্বারদের দেওয়া। তো সব টিম মেম্বার লাইক দেয় নাই। ঠিক আছে, আমাদের ওইখানে আর কোনো কন্টেন্টও ছিল না। ইভেন ওই যে অ্যাড যেই কয়দিন দিয়েছি, মানে চলেছে এই 3 সপ্তাহ, প্রতিদিন 1-2টা করে কন্টেন্ট দেওয়া শুরু করেছিলাম, এবং ওই অ্যাডটা খোলাই হয়েছে শুধু ওই প্রজেক্টের জন্য, এই টেস্টের জন্য। তো বিষয়টা হচ্ছে যে আমার প্রসেসটা যদি ঠিক থাকে, আমার কন্টেন্টটা যদি ঠিক থাকে, রাইট মোমেন্টে রাইট হচ্ছে যে অ্যাপ্রোচটা যদি নিতে পারি এবং রাইট পিপলের কাছে সেটাকে পৌঁছে দিতে পারি রাইট মেসেজের সাথে, তাহলে কিন্তু হচ্ছে যে এটা হচ্ছে যে হিট করবেই, এবং হিট না করার কোনো কারণ নাই। তো এরকম অনেকগুলো মানে স্টোরি আছে, বলতে গেলে তো আজকে আরো 2-3টা পডকাস্ট লাগবে আর কি। তো এই হচ্ছে যে মোটামুটি বিষয়। তো তানভীর ভাই, আমরা অলমোস্ট শেষের পথে। তো লাস্ট যদি আমরা শেষ করি, সেক্ষেত্রে আমাদের তো দর্শক ম্যাক্সিমাম সব ইউথ জেনারেশন, অ্যাজ ওয়েল অ্যাজ যারা এই ভিডিও যারা দেখতেছে, তারা মার্কেটিং, নতুন মার্কেটার, নতুন বা মাঝারি মানের মার্কেটার, তারা তো শেখার জন্যই দেখতেছে।
হয়তো বা অনেকে আছে যে অনেক কিছু জানে, তারপরেও তারাও অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। তো যারা নতুন বা মাঝারি লেভেলের মার্কেটার, তাদের যদি এই অ্যাড স্কেলিং নিয়ে কিছু টিপস দেন যেটা তাদের প্রফেশনাল লাইফে খুব ভালো কাজে দেবে। প্রথম কথা, শুরুতেই হচ্ছে যে প্ল্যানিংটা করে ফেলেন। প্রয়োজনে একটা বড় আর্টবোর্ড নেন, একটা বড় আর্টবোর্ড নেন, নিয়ে ওইখানে হচ্ছে যে টার্গেট সেগমেন্টগুলো লেখেন। হ্যাঁ, এই কাজ আপনি ডিজিটালিও করতে পারেন, অনেক কিছুতে করতে পারেন, কিন্তু আমি রিকমেন্ড করব যে একটা বড় আর্টবোর্ড নেন। ওই যে আর ছবি আঁকার জন্য যে বড় পেপারগুলো আসছে, এই পেপারটা নেন, নিয়ে আপনার প্রোডাক্টটা লিখেন। এই প্রোডাক্ট কী কী প্রবলেম সলভ করে, বা সার্ভিস লিখেন কী কী প্রবলেম সলভ করে, সেগুলো হচ্ছে যে ওইখানে লিখে ফেলেন। লিখে ফেলে এই প্রবলেম বা এই সার্ভিস এই প্রবলেম কার কার আছে বা এই সার্ভিস কার কার দরকার, সেইগুলো সেগমেন্ট ধরে ধরে লিখে ফেলেন। দেন ওই সেগমেন্টের পাশে লিখে ফেলেন যে ওই সেগমেন্ট কী কারণে এই প্রোডাক্ট বা সার্ভিসের প্রতি আকৃষ্ট হবে, সেই জায়গাগুলো লিখে ফেলেন। নিয়ে এইবার হচ্ছে যে দেয়ালে ঝুলায়ে দেন। এটা ঘুরেন ফিরেন, এটা নিয়ে চিন্তা করেন, 2-3 দিন এটা নিয়ে পড়ে থাকেন। যখন যা মাথায় আসবে ওইখানে ছোট ছোট করে লিখে দেবেন, যখন যা মাথায় আসবে ছোট ছোট করে লিখে দিবেন, টোটাল জিনিসটা আপনার চলে আসবে। এবং দেন এগুলোকে নিয়ে হচ্ছে যে অ্যাড বাজেট অপটিমাইজেশনে যান, সেখান থেকে রেজাল্ট জেনারেট করেন, উইনিং অ্যাড সেট, উইনিং ক্যাম্পেইন, উইনিং হচ্ছে অডিয়েন্স, এগুলোকে বের করে নিয়ে আসেন। তারপর যান হচ্ছে যে আপনার কিসে, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশনে। এবং অ্যানালাইটিক্সের এই টোটাল জিনিসটাকে পারলে হচ্ছে যে গুলে খেয়ে ফেলেন। ফেসবুকে যত ধরনের অ্যানালাইটিক্সের অপশন আছে, যত প্যারামিটার আছে, প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে পড়াশোনা করেন, এগুলোর কম্বিনেশনের নিয়ে কাজ করেন। এবং অ্যানালাইটিক্সের সাথে স্ট্র্যাটেজির সাথে অডিয়েন্সের সাথে কন্টেন্ট, প্রত্যেকটাকে হচ্ছে যে কানেক্ট করেন। এগুলোকে আলাদা আলাদাভাবে অ্যাপ্রোচ করার কিছু নাই, এই প্রত্যেকটা ডট কানেক্ট করেন। দেন দেখবেন যে হচ্ছে যে অটোমেটিক্যালি আপনি নিজেই বোঝা শুরু করবেন আপনার কি করা প্রয়োজন, কি করা প্রয়োজন না। দ্যাটস ইট। তাহলে আমরা আজকে ফেসবুক অ্যাড স্কেলিং নিয়ে অনেক কথাই বললাম। আমাদের দর্শকরা, আমি আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। অনেক গভীরভাবে আমরা আলোচনা করলাম। আর দর্শক যদি চাই, আমরা পরবর্তীতে ফেসবুকের অ্যাড নিয়ে, ফেসবুক মার্কেটিং নিয়ে, অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার অন্যান্য মার্কেটিং নিয়ে, যেমন টিকটক আছে, ইনস্টাগ্রাম আছে, গুগল আছে, লিঙ্কডইন আছে। লিঙ্কডইন মার্কেটিংও খুব ইম্পর্টেন্ট। সো এই ব্যাপারগুলো নিয়েও আপনার সাথে পরবর্তীতে আরও পডকাস্ট করব, যদি দর্শক চাই। না, ইনশাল্লাহ। এই জায়গাটায় আমি একটু বলি দর্শকদের উদ্দেশ্যে, আপনি এই মুহূর্ত পর্যন্ত ভিডিওটা দেখছেন মানে হচ্ছে যে অলরেডি আপনি পুরো ভিডিওটা দেখেছেন। আমার বিশ্বাস আপনার ভালো লেগেছে বলেই এতক্ষণ পর্যন্ত এসেছেন। কিন্তু আপনার একটা দায়িত্ব আছে। আপনার দায়িত্বটা হচ্ছে যে শুধু নিজে উপকৃত হচ্ছেন এই স্বার্থপরতাটা আমরা না করি, আমরা এটাকে শেয়ার করি, পরিচিতদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেই, পরিচিতদের সাথে হচ্ছে যে কমেন্টে মেনশন করি। এবং আপনারা প্রত্যেকেই আপনার মতো করে একটু কমেন্ট করে যাবেন। কেন? কারণ আমরা তো চেষ্টা করছি যে আপনার জন্য ভ্যালুয়েবল জিনিস নিয়ে আসতে। এখন আপনারা যদি আমাদেরকে উৎসাহ না দেন, দেখা যাচ্ছে যে অনেক প্রচেষ্টা এই উৎসাহ না পাওয়ার কারণে এটা বন্ধ হয়ে গেছে। তো আপনি যদি চান যে এটা বন্ধ হয়ে যাক, তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি যদি চান যে আমরা এই প্রচেষ্টাটা চালিয়ে যাই, মাসুদ ভাই এই যে এত পরিশ্রম করছেন, ইনভেস্ট করছেন আপনাদের উপকারের জন্য, উনি চাইলে হচ্ছে যে অনেক এন্টারটেইনিং কাজ করে অনেক মিলিয়ন ভিউ এনে উনি সেটা দিয়ে হচ্ছে যে ভালো মতো হচ্ছে যে চলতে পারতেন, কিন্তু ওনার চাওয়াটা ছিল আপনাদের যেন উপকার হয়। তো আপনাদেরও দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব হচ্ছে এখানে ভিডিওটাতে কমেন্ট করা, এটা শেয়ার করা, সোশ্যাল মিডিয়ায় এটা শেয়ার করা, যাতে করে এইটা মাসুদ রানা ভাই উৎসাহ নিয়ে আরও অনেক পডকাস্ট করতে পারে। এটা কিন্তু আপনাদের একেবারে নৈতিক দায়িত্ব। আমি আশা করব আপনারা এই কাজগুলো করবেন। এটাকে প্রমোট করার জন্য যা যা করা দরকার সেগুলো যেন আপনারা নিজ দায়িত্বে করেন, এটাই আপনাদের কাছে আমাদের দাবি থাকবে। অনেক কথাই বলেন, আমার কথাগুলোই বলে দিলেন। আমার একটাই টার্গেট এই পডকাস্টের মাধ্যমে, যে অনেক এডটেক প্ল্যাটফর্ম আছে বাংলাদেশে যারা তাবিজ বিক্রি করে, অনেক লোয়ার গ্রেড কন্টেন্ট দিয়ে বা আপনার কোর্স করায় এসব তাবিজ বিক্রি করে। সো আমি চাই যে ওই ধরনের কাজ না করে মানুষকে একদম অথেন্টিক সোর্সের মাধ্যমে, অথেন্টিক
তাদের এডুকেশন দেওয়ার, এবং তার জন্য আপনাদের মতো যারা এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে আসার চেষ্টা করতেছি। আশা করি এটা কন্টিনিউ করতে পারবো, এবং দর্শক যাতে আরও ভালো মানের কন্টেন্ট পাই, সেটা ফ্রিতে হোক। মোস্ট অফ দ্য কন্টেন্ট ফ্রি হবে, বাট পেইড হইলেও তো দর্শক যদি মনে করে যে এই কন্টেন্টটা ফ্রিতে পাচ্ছি, এর পরবর্তীতে কোনো কন্টেন্ট আমি পেইড যদি সেলও করি, তারপরেও দর্শক মনে করবে যে না, তাহলে পেইডেও মোটামুটি ভালো কিছু পাওয়া মানুষ যাবে। রিয়েল ভ্যালু পাইলে মানুষ পে করতে কখনো দ্বিধাবোধ Exactly, করে না, exactly. কিন্তু তাদের দ্বিধাটাই থাকে যে আমি যা পে করছি তার এগেনস্টে এটা ইজ ইট ভ্যালু ফর মানি অর নট। হ্যাঁ, যদি এটা ভ্যালু ফর মানি হয়, এটা পেমেন্ট নিয়ে হচ্ছে যে আমার বিশ্বাস কারোরই কোনো সমস্যা থাকার কোনো সুযোগ নাই আসলে। ওকে, ভালো থাকেন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো পডকাস্টে। সবাইকে শুভেচ্ছা।